লাইভ এইচএসসি 25 ব্যাচ এসসিএস ইঞ্জিনিয়ারিং প্রাইভেট ব্যাচের লঞ্চিং লাইভে সবাইকে স্বাগতম। ইতিমধ্যেই তোমাদের এইচএসসি পরীক্ষা প্রায় শেষ, শুধুমাত্র একটা পরীক্ষা কেমিস্ট্রি সেকেন্ড পেপার বাকি। তো যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট, আইইউটিএমএসটি, বুটেক্স বা সাস্ট এই ইউনিভার্সিটিগুলোতে ভালো একটা সাবজেক্টে পড়া, তো তোমাদের জন্য আমরা আজকে চলে আসছি এইচএসসি পরবর্তীতে তোমাদের গাইডলাইনটা কি হবে। এইচএসসি পরবর্তীতে আমাদের এই যে ইঞ্জিনিয়ারিং প্রাইভেট ব্যাচ, আমাদের এসসিএস এর ফ্ল্যাগশিপ কোর্স, তোমরা জানো যে প্রতি বছর এই কোর্স থেকে বুয়েট, সিকে, রুয়েট, আইইউটিএমএসটি, বুটেক্স, ঢাকা ইউনিভার্সিটি, সাস্ট সহ প্রত্যেক জায়গায় একদম আমরা বলতে পারি প্রতি 3 জনের মধ্যে 2 জন স্টুডেন্ট আমাদের কোর্স থেকে পড়াশোনা করে, যেখানে আমরা স্টুডেন্টদেরকে পাই। তো সেই ফ্ল্যাগশিপ কোর্সের সেকেন্ড ফেজের আজকে লঞ্চিং লাইভ। আমরা তোমাদেরকে একদম পূর্ণাঙ্গ গাইডলাইন এবং আমরা আমাদের কোর্সে তোমাদের ইঞ্জিনিয়ারিং যাত্রাকে সহজ করতে, স্মুথ করতে কি কি অফার করব, আমাদের দিক থেকে সর্বোচ্চ প্রচেষ্টাটা আমরা কিভাবে তোমাদের জন্য রেডি করছি, সব কিছু নিয়ে আমরা এই লাইভ সেশনে তোমাদেরকে আমরা পরিকল্পনা করে দিব। তো এইচএসসি পরীক্ষা আমি জানি এইবার যেহেতু বোর্ড পরীক্ষাগুলোতে প্রশ্নটা একটু আউট অফ দ্য বক্স বিগত বছরের তুলনায় হচ্ছে, তো অনেকেই হয়তো টেনশনে আসো, ভাইয়া আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মধ্যে 2টা পরীক্ষা ভালো হয়েছে কিন্তু একটা পরীক্ষা আশানুরূপ হয়নি বা একটু এদিক সেদিক হয়েছে। তোমাদের জন্য আজকের এই লাইভ জুড়ে আমরা গাইডলাইন দিব যে তোমরা পরবর্তীতে কিভাবে প্ল্যান করবা। বা আমি শুরুতে এই জিনিসটা বলে রাখি, তোমাদেরকে আমরা একদম বুয়েট, সিকে, রুয়েট, আইইউটিএমএসটি, বুটেক্সের সার্কুলার, গতবারের সার্কুলারের সাপেক্ষে এইবারের সার্কুলারে কতটুকু পরিবর্তন হইতে পারে, যেহেতু এইবারের পরীক্ষা প্রশ্নটা প্যাটার্নটা একটু কঠিন হচ্ছে, স্বাভাবিকভাবে এইবার জিপিএ ফল করবে, তো সেই অনুযায়ী তোমাদের জন্য গাইডলাইন থাকবে। আমি প্রত্যেকটা গ্রুপে, আমাদের এসসিএস এর যতগুলো গ্রুপ আছে, পেজ আছে, সবচেয়ে বেশি যে কমেন্টগুলো এখন পাচ্ছি যে ভাইয়া আমার টার্গেট ছিল ইঞ্জিনিয়ারিং, আমি অলরেডি আপনাদের ফেজ ওয়ানে যুক্ত হয়ে গেছি ইঞ্জিনিয়ারিং ব্যাচে, কিন্তু আমার পরীক্ষাগুলো একটা পরীক্ষা খারাপ হয়ে গেছে, বা ওভারঅল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টাতেই জিপিএ 5 আসবে না হয়তো, বা আমার এরকম পরীক্ষা, তো আমার জন্য কি করণীয় উচিত, আমার কি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা কন্টিনিউ করা উচিত নাকি ভার্সিটিতে শিফট করা উচিত, এই সব কিছু নিয়ে আজকের এই গাইডলাইনে কিন্তু তোমাদের উদ্দেশ্যে আমরা কথা বলবো। তো 25 ব্যাচের যারা এই লাইভে যুক্ত হয়ে গেছো, অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলে সবাইকে মেনশন করে দিবা, এবং যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং তাদেরকে অবশ্যই এই লাইভটা তাদের পর্যন্ত পৌঁছে দিবা। তো আমি একটু পরে আবার আসবো, তার আগে অপূর্ব দাদা তোমাদের উদ্দেশ্যে কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলবেন, এরপরে আমরা মেইন কোর্সে মানে মেইন লাইভে চলে যাব। প্রিয় এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তোমাদের এইচএসসি পরীক্ষা হচ্ছে, একেবারে পরীক্ষা শেষের দিকে চলে আসছে। তো তোমাদের ফিজিক্স পরীক্ষাটার কথা বলতে পারি, প্রত্যেকটা বোর্ডে মোটামুটি আমরা স্টুডেন্টদের যে ফিডব্যাকটা নিছি, তাতে ফিজিক্স পরীক্ষাটা কিন্তু মোটামুটি সবারই কিন্তু খুব ভালোই হয়েছে। ম্যাথ পরীক্ষাতে কোশ্চেনটা একটু আউট অফ বক্স বা প্যাটার্ন, প্রত্যেকবার বোর্ড পরীক্ষার যে প্যাটার্নটা থাকে সেই প্যাটার্নের একটু বাইরে আসার কারণে ম্যাথ পরীক্ষাটা নিয়ে একটু হয়তো অনেকে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছো। তো আজকের আমরা এই যে লাইভটা, এটাকে আমরা লঞ্চিং লাইভ, ফেজ 2 এর লঞ্চিং লাইভ না বলে এইটা আসলে তোমাদের জন্য, যাদের বিশেষ করে টার্গেট ইঞ্জিনিয়ারিং আছে বা ইঞ্জিনিয়ারিং ছিল তাদের জন্য, যাদের একটু ধরো পরীক্ষাটা মানে বিশেষ করে 2-1টা পরীক্ষা একটু যদি মন মতো না হয়, তো তার জন্য তোমরা অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আসো, অনেকে ধরো ভয় পাইতেছো যে তুমি সামনে ইঞ্জিনিয়ারিং টার্গেটে আগাবা কিনা। তো তোমার জন্য একেবারে মানে সব মানে বিগত বছরগুলোর যে তথ্য, বিভিন্ন ইউনিভার্সিটিতে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য যে যোগ্যতা, সেই যোগ্যতাগুলো আমরা একেবারে তথ্য সহ আলোচনা করে এইবারের যে পরীক্ষার যে প্যাটার্নটা, এই প্যাটার্নের জন্য এইবার কি ডিমান্ড তাদের থাকতে পারে, এইবার কতটুকু পয়েন্ট চাইতে পারে, কতটুকু পয়েন্ট থাকলে তুমি পরীক্ষা দিতে পারবা কি পারবা না, এর একটা পূর্ণাঙ্গ একটা গাইডলাইন আলোচনা কিন্তু আজকের লাইভটাতে হবে। এটাকে আসলে আমরা লঞ্চিং লাইভ না বলে তোমাদের একটা গাইডলাইন বলতে পারি। যাদের তোমাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট, তারা আশা করি আজকের লাইভটা থেকে উপকৃত হবা। তুমি মোটামুটি লাইভটা দেখলে বা আমরা আলোচনা যেটা করব, যেহেতু আমরা কয়েক বছর ধরে অ্যাডমিশনের সাথে যুক্ত, অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, এটা হচ্ছে আমাদের এসিএস এর সবচেয়ে, মনে করো যে আমরা টিচাররা সবচেয়ে বেশি কষ্ট করি এই ব্যাচটার জন্য। কারণ ইঞ্জিনিয়ারিংয়ে ধরো রিটেন পরীক্ষা হয়, তো রিটেন পরীক্ষার জন্য অনেক বেশি পড়াইতে হয়, আমরা কন্টেন্টের পিছনে অনেক বেশি সময় দিই, এবং স্টুডেন্ট হিসাবে যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং, তাদের কিন্তু একটু ইঞ্জিনিয়ারিং ব্যাচটাতে একটু কিন্তু বেশি কষ্ট করে পড়াশোনা করতে হয়। তো এই কারণে আজকের ক্লাসে আমরা পূর্ণাঙ্গ একটা গাইডলাইন তোমাদের দিব, যাতে তুমি আজকের ক্লাসের আলোচনার প্রেক্ষিতে তুমি মোটামুটি তোমার মনের সবগুলো কনফিউশন, তোমাদের মনে কি প্রশ্ন আসতে পারে, আমরা টিচার হিসাবে আমরা সেই জিনিসগুলো জানি, তো এক এক করে সেই সকল প্রশ্নের অ্যান্সার আমরা আজকের ক্লাসে দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা আমাদের দেখতে পাচ্ছ, আমরা এখন স্ক্রিনে সবাই আসি, আমরা প্রত্যেক সাবজেক্ট ওয়াইজও আলোচনা করে দিব। এবং প্রথমে আমরা হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটির যে মানে চাওয়ার যে যোগ্যতা, যে পরীক্ষা দিতে পারবে কি পারবে না কোন একটা স্টুডেন্ট, তো তার একটা মানে স্ট্যাটিক্স ওয়ে দিয়ে আমরা একটু আলোচনা করবো আর কি।
তো ঠিক আছে, আমি আর মাসুর ভাই শুরুতে ইন্ট্রোডাক্টরি পার্টটাতে তোমাদের সাথে থাকবো, এরপরে ডিপার্টমেন্ট ওয়াইজ আবার সবাই তোমাদের সামনে আসবে। তো শুরুতেই দেখতে পাচ্ছ আমাদের এসসিএস এর ফ্ল্যাগশিপ কোর্স এসসিএস ইঞ্জিনিয়ারিং প্রাইভেট ব্যাচ লঞ্চিং লাইভ। এটা ফেজ 2 এর লঞ্চিং লাইভ। ইতিমধ্যে ফেজ 1 এ আমরা 5টা অধ্যায় কমপ্লিট, 6টা অধ্যায়, 2টা করে অধ্যায় কমপ্লিট করছি, একটু পরেই তোমাদেরকে দেখাবো। তো শুরুতে দেখতেই পাচ্ছ আমাদের টিচার প্যানেল। তো এখানে আসলে কাউকে পরিচয় করাই দেওয়ার মতো কিছু নাই, তো আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। দেখো আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে, ভাই সামনে চলে আসেন, আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে আমরা যে সমস্ত ইউনিভার্সিটিগুলোকে টার্গেট করে পড়াই, বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট, আইইউটি, এমএসটি, বুটেক্স। এবং এইবার যেহেতু সাস্টও আলাদা পরীক্ষা হবে, তো সাস্টেরও কিন্তু প্রিপারেশনটা আসলে ইঞ্জিনিয়ারিং টার্গেট প্রিপারেশন নিলেই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের প্রিপারেশনটা বেস্ট হয়। তো শুরুতে যদি আমি বুয়েটে ফোকাস করি, ভাইয়া বুয়েটে কতগুলো সিট, পরীক্ষা কি হয় না হয় এগুলো তোমরা জানো, এগুলো এখন ম্যাটারও না। তোমরা যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং তোমরা ইতিমধ্যে এগুলো জানো। তো এখানে মেইন যে ফ্যাক্টরটা খেয়াল করে দেখো, আবেদন যোগ্যতা। তো এটা হচ্ছে গত বছরের, এখানে যতগুলো আবেদন যোগ্যতা দেখাবো সবগুলা 2024 ব্যাচের রেসপেক্টে। তো 2024 ব্যাচে তো তোমরা জানো সবগুলা পরীক্ষা হয়নি, ফিজিক্স পরীক্ষা সবগুলা বোর্ডে হয়েছিল, বাকিগুলো কিন্তু হয়নি। কাজেই এইবার যে প্রশ্নের প্যাটার্ন হচ্ছে, প্রথমত প্রশ্নের প্যাটার্নটা একটু আউট অফ দ্য বক্স আসছে, যার ফলে গতবারের চেয়ে কিন্তু এইবার ওভারঅল জিপিএ 5 বা এ প্লাস ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে এ প্লাসের কাউন্ট কমে যাবে। এটা তোমরা নিজেরাও বুঝতে পারতেছো যে সবগুলা বোর্ডে এইবার কয়েকটা, কোনো বোর্ডে ফিজিক্স, কোনো বোর্ডে কেমিস্ট্রি, কোনো বোর্ডে ম্যাথ প্রশ্নটা একটু আউট অফ দ্য বক্স ছিল, যেটা বিগত 4-5 বছরের বোর্ড প্রশ্নের প্যাটার্নের একটু বাইরে। তো এইবার কিন্তু জিপিএ ফল করবে। তো গতবারের তোমাকে যদি আমি বুয়েটের আবেদন যোগ্যতাটা দেখাই, এসএসসিতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সহ ন্যূনতম জিপিএ 4, মানে তোমার এসএসসিতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকতে হবে। অনেকে হয় না যে ম্যাথ না নিয়ে কৃষি শিক্ষা নিয়ে নেয় বা ম্যাথ না নিয়ে গার্হস্থ্য নিয়ে নেয়, এটা করা যাবে না। তোমার এসএসসিতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকতে হবে, থাকলেই হইলো। ফিজিক্সে তুমি এ প্লাস পাইছো নাকি পাইছো না, ম্যাথে এ প্লাস পাইছো নাকি পাইছো না, ডাজন্ট ম্যাটার। ওভারঅল এসএসসিতে 4। তো আমি জানি এই লাইভ যারা দেখতেছো, ওভারঅল এসএসসিতে টোটাল 5 এর মধ্যে জিপিএ 4 তোমার আছে, এটা আমি শিওর। এখানে যারা আসো সবারই আছে। তারপর এইচএসসিতে রিকোয়ারমেন্ট ছিল ওভারঅল জিপিএ 5 এবং ফিজিক্স, কেমিস্ট্রি মতে এ প্লাস, মানে জিপিএ 5। আমি আবার বলতেছি, ওভারঅল জিপিএ 5 এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথেও জিপিএ 5। তো এইটা ছিল গতবারের রিকোয়ারমেন্ট, এবং বুয়েটের সার্কুলারে বলা ছিল যে এটার উপর ডিপেন্ড করে 24,000 জনকে সিলেক্ট করা হবে পরীক্ষা দেওয়ার জন্য, প্রিলিজের জন্য। এবং ওই 24,000 সিলেক্ট করা হবে নাম্বারের ভিত্তিতে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের নাম্বারের ভিত্তিতে, যদি অ্যাপ্লাইয়ের সংখ্যা 24,000-এর বেশি হয়ে যায়। তবে দেখা গেছে গতবারের রেজাল্ট, যেহেতু গতবারের তো রেজাল্ট এইবারের তুলনায় ভালো ছিল, বেশি জিপিএ 5 এর সংখ্যা বেশি ছিল, যেহেতু অনেকগুলো পরীক্ষা হয় নাই, এসএসসি থেকে নাম্বার রেজাল্ট দিয়ে দিছে। তো গতবারের রেসপেক্টে আমরা দেখছি যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে এ প্লাস সহ জিপিএ 5 আছে, এরকম বুয়েটে অ্যাপ্লাই করছেই 21,000। মানে বুয়েট যে বলছিল 24,000 জন পরীক্ষা দিতে পারবে, সেই 24,000 জন অ্যাপ্লাই করে নাই, মানে এই যোগ্যতা দিয়েই 24,000 ক্রস করে নাই, 21,000 স্টুডেন্ট অ্যাপ্লাই করছে মাত্র। তার মানে কার মার্কস কত সেটা পর্যন্ত আর বুয়েটের যাওয়াই লাগে নাই, জাস্ট এই যোগ্যতা অ্যাপ্লাই করছে 21,000, সবাই পরীক্ষা দিতে পারছে। তো এইবার ভাইয়া, এইবারের যে এইচএসসি রেজাল্ট হবে, প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু সার্কুলার দেয় রেজাল্ট হওয়ারও আরো অনেক পরে, মোটামুটি রেজাল্ট হওয়ারও আরো 20-25 দিন পরে। তো বুয়েট অথরিটি কিন্তু অবশ্যই এইবারের জিপিএ যে ফল করছে, এটা অবশ্যই নিউজ ওই পর্যন্ত যাবে, এবং তারা সার্কুলার দেওয়ার আগে অবশ্যই এগুলো পর্যালোচনা করেই সার্কুলার দিবেন। তো এইবারে যেহেতু রেজাল্ট ফল করবে গতবারের তুলনায়, স্বাভাবিকভাবেই আমরা এইটা আশা করতেই পারি। আমি বলবো যে আমার দিক থেকে আমি এটা তোমাদেরকে সাজেশন দিব যে এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে 15-র মধ্যে যদি 14 থাকে, তুমি অ্যাটলিস্ট এতটুকু শিওর থাকো যে এইবার তুমি বুয়েট ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবা। জাস্ট 15-তে 14 ধরো, ওভারঅল জিপিএ 5 এটাও কিন্তু কমাইতে পারে, ওভারঅল জিপিএ 5টাও কমাইতে পারে, বাট এইটাতে আমি ফোকাস দিচ্ছি না। ওভারঅল জিপিএ 5 ধরো তোমার আছে, আর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে যে কোনো একটাতে তোমার এ প্লাস মিস হয়ে গেছে, তুমি অবশ্যই, তোমার যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট তুমি হয়ে থাকো, অবশ্যই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কন্টিনিউ করবে, কারণ এটা এইবার হাই পসিবিলিটি আছে। কিন্তু আমি আবার বলে দিচ্ছি যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মধ্যে 3টাতে এ প্লাস লাগবে না, 2টাতে এ প্লাস, একটাতে জিপিএ 4, মানে 15-তে 14। এটা যদি থাকে অবশ্যই তুমি এটা মাথার মধ্যে রাখো, আমি বুয়েট ভর্তি পরীক্ষায় বসার সম্ভাবনা 90%, তুমি প্রিপারেশন কন্টিনিউ করো। আরেকটা জিনিস বলতেছি, যদি ধরো এরকম হয়ে গেল যে পোস্ট কেস সিনারিও, যে বুয়েট অথরিটি এটার সার্কুলারের রিকোয়ারমেন্ট কমায় নাই, তোমার 15-তে 14 আছে, তুমি বুয়েট ভর্তি পরীক্ষা দিতে পারবা না, সেক্ষেত্রেও আমি তোমাদেরকে দেখাই যে রুয়েট, চুয়েট, কুয়েটের যে গতবারের সার্কুলার, এটাও কিন্তু গতবারের তুলনায় কমবে, কারণ জিপিএ ফল করবে। তো দেখো রুয়েটের গতবারের রিকোয়ারমেন্ট ছিল এসএসসিতে সিমিলার জিপিএ 4, এবং এইচএসসিতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ মিলে টোটাল 18, 20-এর মধ্যে 18, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ 20-এর মধ্যে 18, বুঝতেছো? মানে 2টাতে এ প্লাস মিস গেলেও হবে, এই 4টার মধ্যে যে কোনো 2টাতে এ প্লাস, যে কোনো 2টাতে 4 থাকলেও কিন্তু 18। তার মানে এটা যেহেতু গতবার 18 ছিল, এইবার 18 থেকে বাড়বে না, এটা তো ড্যাম শিওর, আরো কমবে, 17-তেও চলে আসতে পারে, 17.5-তেও চলে আসতে পারে। তার মানে ধরো তোমাকে আমি আগে যে সাজেশনটা দিলাম যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে 15-তে 14 আছে,
এবার বুয়েট ভর্তি পরীক্ষা দিতে সম্ভাবনা এটা হইলে ভর্তি পরীক্ষা বুয়েটে বসতে পারার সম্ভাবনা 90%। যদি ওয়ার্স্ট কেস হয় যে তুমি পারলা না, তাও কিন্তু তুমি রুয়েটে পরীক্ষা দিতে পারবা। এরপরে দেখো চুয়েটে, দেখো চুয়েটে কিন্তু সেম, চুয়েট হ্যাঁ কুয়েট, সরি এটা কুয়েট, কুয়েটে দেখো সেম সিমিলার, জাস্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ন্যূনতম জিপিএ 4 করে থাকতে হবে, আর ইংলিশে 3 থাকতে হবে, মানে কোনোটাতে 3.5 হলে হবে না ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে। তো আমি জানি তোমরা যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট জিপিএ 5 না থাকলেও অ্যাটলিস্ট 4 করে থাকবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে। তো ওভারঅল 18, দেখো এখানেও 20 18। এরপরেটা বাকি আছে কোনটা, চুয়েট। তো চুয়েটেও দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 14 আর ইংলিশে 3.5। তার মানে তুমি কি এই জিনিসটা বুঝতেছো যে এটা গতবারের যে রিকোয়ারমেন্ট, গতবারের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 15-র মধ্যে 14 থাকলেই তুমি রুয়েট চুয়েট কুয়েট তিনটাতেই পরীক্ষা দিতে পারবা। আর এইবার যেহেতু রেজাল্ট ডাউন খাবে, আমি আবার বলতেছি এইবার বুয়েটেও কিন্তু 15-তে 14 চাওয়ার প্রবাবিলিটি ভেরি ভেরি হাই। কাজেই যাদের একটা পরীক্ষা খারাপ হয়ে গেছে, ভাই আমার ফিজিক্স পরীক্ষা খারাপ হয়ে গেছে, ম্যাথ পরীক্ষা খারাপ হয়ে গেছে, বা কেমিস্ট্রি খারাপ হয়ে গেছে, আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করব, যদি তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হয়ে থাকো যে ভাই আমার এইচএসসি লাইফ থেকে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, ওই লেভেল ভাবেই আমরা পড়াশোনা করে আসছি, তো অবশ্যই তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কন্টিনিউ করবা। আর রুয়েট চুয়েট কুয়েট এটা তো দেখে বুঝতেছো, রুয়েট চুয়েট কুয়েটে কিন্তু দুইটা সাবজেক্টে এ প্লাস ছুটে গেলেও পসিবল। চুয়েটে খালি 14-15-তে 14 চেয়েছিল, বাট এটা তুমি শিওর থাকো এবার 13-তে চলে আসার সম্ভাবনা খুবই বেশি। মানে ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মধ্যে তুমি একটাতে এ প্লাস পাইছো, বাকি দুইটাতে জিপিএ 4, তাও কিন্তু রুয়েট চুয়েট কুয়েটে হাই প্রবাবিলিটি আছে তুমি পরীক্ষায় বসতে পারবা। তো এরপরে বাকিগুলাতে আমি আর বেশি ফোকাস করতেছি না। এমআইএসটি, এমআইএসটি তো অ্যাপ্লাই করার ক্যাটাগরি মানে আবেদনযোগ্যতা খুবই কমই থাকে, কিন্তু এমআইএসটি এবং আইইউটি এই দুটো নিয়ে আমি একটু বলবো, যেখানে অ্যাপ্লাই করার আবেদনযোগ্যতা একটু কম থাকে, কিন্তু এখানে পরীক্ষায় বসতে পারে খুবই অল্প সংখ্যক শিক্ষার্থী। আইইউটি এমআইএসটিতে দেখা যায় 6000 7000 বা 8000 স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে মোটামুটি ভালো নাম্বার থাকা লাগে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে। তো আইইউটি যাদের পরীক্ষা ভালো হচ্ছে, তোমরা তো বুয়েট রুয়েট চুয়েট কুয়েট আইইউটি এমএসটি বুটেক সাস্ট সবগুলোই মাথায় রাখবা, কিন্তু যাদের পরীক্ষা একটু খারাপ হয়েছে তোমরা বুয়েট রুয়েট চুয়েট কুয়েট এই চারটাকে ফার্স্ট প্রায়োরিটি টার্গেট করো। কারণ এইচএসসি পরীক্ষার জিপিএ কিন্তু ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় কোনো মার্ক ক্যারি করে না। তুমি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় যে নাম্বার পাবা সেটার উপর ডিপেন্ড করে মেরিট লিস্ট হয়। তো এই যে আইইউটি এবং এমআইএসটিতে খুবই কম সংখ্যক পরীক্ষার্থী বসতে পারে পরীক্ষায়। তো এই ক্ষেত্রে রিকোয়ারমেন্টগুলো একটু লো থাকলেও দেখা যায় যে সিলেকশন, তুমি অ্যাপ্লাই করলা কিন্তু সিলেকশনে অনেক ভালো নাম্বার না থাকলে আসলে অ্যাপ্লাই করার মানে পরীক্ষায় বসা যায় না। তো এই দুটো আমি এসআইড রাখতেছি। বুটেক্সের ক্ষেত্রেও খেয়াল করে দেখো, বুটেক্সে কিন্তু গতবার ছিল 18.5, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ 18.5। তো এইবারের রেজাল্টের সাপেক্ষে তুমি শিওর থাকো এটা 17.5 বা 18 হবে। কাজেই ওভারঅল তুমি একটা গাইলেন সাস্ট, আর সাস্টেরটা তো ভাই সাস্টে তো জিপিএ ম্যাটারই করে না, মানে খুব বেশি ম্যাটারই করে না। দেখো টোটাল এসএসসি আর এইচএসসি মিলে 7 থাকলেই হয়ে যায়। তো এটা তোমাদের আছে আমি জানি। এবং ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাগুলোর মধ্যে কিন্তু বুয়েট রুয়েট চুয়েট কুয়েট আইইউটি এমএসটি বুটেক্সে এইচএসসির জিপিএর উপর কোনো নাম্বার থাকে না। যারা পরীক্ষা অ্যাটেন্ড করতে পারে সবাই সেম ক্যাটাগরি, ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে তোমার রেজাল্টটা হবে। আর সাস্টে ভাইয়া, সাস্টে কিন্তু খুবই অল্প, এসএসসি জিপিএ কে 2 দিয়ে গুণ, এইচএসসি জিপিএ কে 2 দিয়ে গুণ, মানে 10 দুগুণে 20, 80 নম্বরের পরীক্ষা হয় আর 20 নাম্বার থাকে জিপিএর উপর। কাজেই যদি কারো জিপিএ ধরো 4.5, ধরো তুমি এইচএসসি তে পাইছো 4.5, তাহলে 4.5 ইনটু 2 মানে 9, মানে তোমার মাত্র 1 নাম্বার কাটা যাবে। তো 1 নাম্বার কাটা ভাই, এটা একটা এমসিকিউ ভুল হলেই 1.25 কাটা চলে যায়, এটা ইজিলি রিকভারেবল। তো ভাইয়া ওভারঅল সাজেশনটা কি, যারা আমাদের গ্রুপগুলোতে কমেন্ট করতেছিল ভাইয়া যে আমার একটা পরীক্ষা খারাপ হয়ে গেছে, আমি তোমাদের উদ্দেশ্যে বলবো যে যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হয়ে থাকো, একাডেমিক থেকেই তোমার টার্গেট ছিল ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটার মধ্যে যদি 14 থাকে, মানে দুইটাতে এ প্লাস একটাতে 4, তাহলে অবশ্যই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কন্টিনিউ করবা। আর যদি 13ও থাকে তাও তুমি সিকে রুয়েটে অ্যাপ্লাই করতে পারবে। এবার বুয়েটে যদি নাও পারো সিকে রুয়েটেও কিন্তু প্রবাবিলিটি থাকবে। তবে 13 যদি এরকম হয়ে থাকে, এটা আসলে আমি 100% বা ওই রকম এসিউরিটিতে তো এটা বলা সম্ভব না, তবে এটা ম্যাটার করতেছে তুমি আগে থেকে ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স ছিল কিনা। তুমি যদি আগে থেকে ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স হয়ে থাকো তাহলে আমি বলবো 15 থেকে 14 থাকলে অবশ্যই কন্টিনিউ করো, আর 13 থাকলে অবশ্যই আমি তোমাকে এই জিনিসটা বলবো তুমি এই জিনিসটা নিজে ডিসিশন নাও। তবে আমি তোমার জায়গায় থাকলে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কন্টিনিউ করতাম, কারণ সিকে রুয়েটে যদি অ্যাপ্লাই করা যায়, এই জিনিসটা যদি আমি জানতে পারতাম যে রুয়েট চুয়েট করে, যেহেতু আমার টার্গেট ইঞ্জিনিয়ারিং, সিকে রুয়েটে মানে রুয়েট চুয়েট করে পরীক্ষা দিতে পারবো, এটাই আমার জন্য মনে হচ্ছে যে না এটার জন্য আমি একটা ফাইট করে দেখি। কারণ তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যদি শেষ পর্যন্ত কন্টিনিউ করে থাকো, মানে কন্টিনিউ করো, এবং একাডেমিকে তোমার যদি টার্গেট হয়ে থাকে ইঞ্জিনিয়ারিং, তাইলে একাডেমিকটা তোমার যদি ভালো মতো পড়াশোনা হয়ে থাকে, হইতে পারে একাডেমিকে তুমি ভালো মতো পড়ছো কিন্তু এইচএসসি তে পরীক্ষাটা একটু খারাপ হয়ে গেছে, হইতে পারে। কিন্তু এইচএসসি পরীক্ষা খারাপ হয়েছে তার মানে তো এই না যে তোমার প্রিপারেশনটা নষ্ট হয়ে গেছে। তুমি যে প্রিপারেশনটা নিচ্ছ সেটা তো তোমার মধ্যে আছে, তাহলে আমি অবশ্যই বলবো যে তুমি কন্টিনিউ করো। তবে সিকিউরিটি কিন্তু ইংলিশটা ম্যাটার করে, একটা জিনিস আমি আরেকবার বলে দিচ্ছি, ইংলিশটা কিন্তু ম্যাটার। ধরো ইংলিশে কিন্তু যে এগুলাতে মানে পরীক্ষায় তো ইংলিশ থাকেও, ওই মার্কটা অত বেশি ম্যাটার করে না। তবে জিপিএ ধরো তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 15-তে 13 আছে,
আর ইংলিশে আছে মিনিমাম 5 বা 4, ধরো 4, 17 হইলেও তুমি এবার দেখো, এবার গতবার রুয়েট চুয়েট কুয়েটে 18 চাইছিল, এবার তুমি শিওর দেখো 17 বা 17.5 যাবে। তো ইংলিশে ধরো মানে তুমি এইভাবে চিন্তা করো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মিলে টোটাল 18 আছে, তাহলে তো একদম ড্যাম শিওর তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা। বাট 17.5 হইলেও কিন্তু এবার বা 17 হইলেও তুমি টার্গেট রাখতে পারো, বাট সেটা আসলে তোমার একাডেমিকে প্রিপারেশন কোন অবস্থায় আছে সেটার উপর ডিপেন্ড করবে। কারণ তুমি আগে একাডেমিকে ভালো মতো পড়ো নাই, জাস্ট হুজুগে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন এখন নেওয়া শুরু করে দিবা, এরকম যেন না হয়। তোমার টার্গেট আগে থেকে ইঞ্জিনিয়ারিং ছিল, এখন একটু হোঁচট খেয়ে গেছো, সেইখান থেকে রিকভার করার সুযোগ কিন্তু রুয়েট চুয়েট কুয়েটে আছে। তো এই ছিল আমাদের ওভারঅল অ্যাপ্লাই করার যোগ্যতাগুলো আমি একবার ওভারভিউ করে দিলাম। তো আশা করি তোমরা এখান থেকে একটা সাজেশন পাইছো। তো এরপরে আমাদের ইঞ্জিনিয়ারিং প্রাইভেট ব্যাচে আমরা বুয়েটে আমাদের এসিএস যে ইঞ্জিনিয়ারিং ব্যাচ, ফ্ল্যাগশিপ ব্যাচ, তো এই ব্যাচটাকে আমরা কেন ফ্ল্যাগশিপ বলি সেটা মাসরুর ভাই একটু ডিটেল ওদেরকে বলে দিন। আচ্ছা, আমরা আগে একটু বলে রাখি আগে একটু বলে রাখি যে আসলে ইঞ্জিনিয়ারিংয়ে কারা চান্স পায়। আমরা সবসময় যেটা দেখে আসছি যে যারা একদম শুরুর থেকে আমাদের একাডেমিক এর সময় থেকে পড়াশোনার শুরুর থেকে যারা একটু সিরিয়াস থাকে, যারা সবসময় টার্গেটই রাখে যে না আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, ফিজিক্স কেমিস্ট্রি এবং সাথে ম্যাথ সবগুলো সাবজেক্ট যখন তারা একদম সমানভাবে ব্যালেন্স করে পড়তে থাকে, এদের যদি টার্গেট থাকে ইঞ্জিনিয়ারিং, তাহলে শেষ মুহূর্তে লাস্টের 3-4 মাসে যারা একটু গাইডলাইন মেনে রেগুলারিটি মেনটেন করে পড়াশোনাটা করতে পারে, শেষ পর্যন্ত পড়াশোনা করতে পারে, তারা দেখা যায় ইঞ্জিনিয়ারিং ভার্সিটির কোথাও না কোথাও এদের চান্স হয়েই যায়। তো এর জন্য কিন্তু তোমাদের অভিভাবক বলল যে আমাদের যেই আবেদন যোগ্যতা, এইটা নিয়ে তো এখন তুমি আর আসলে কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। তোমার সামনে 17 তারিখে কেমিস্ট্রি পরীক্ষা আছে, কেমিস্ট্রি পরীক্ষাটাতে যাতে করে কোনোভাবে মিস না হয় এটা সর্বোচ্চ চেষ্টাটা করো। এরপরে বাকি যে রেজাল্ট, এটা তো আসলে তোমার আর হাতে নাই, কিন্তু তোমার যতটুকু পরীক্ষা হয়েছে তোমার কিন্তু একটা আইডিয়া অলরেডি হয়ে গেছে যে আমি আসলে কি 15-র মধ্যে 14 আসবে কিনা, বা 15-র মধ্যে আমার কি 15 সম্ভব কিনা, একটা পেপার খারাপ হইলেও আরেকটা পেপার দিয়ে ব্যাকআপ দিয়ে ফেলা যাবে কিনা, এরকম যদি তোমার থাকে তাহলে সেই ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কন্টিনিউ যদি করতে পারো, অনেক ক্ষেত্রে দেখা যায় ভাইয়া, যেটা প্রথমে অনেকে করে কি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া শুরু করে, এরপরে রেজাল্ট একটু খারাপ হলেও অনেক সময় দেখা যায় যে ওর সার্কুলারে এমন একটা সার্কুলার যে এখানে ওর পরীক্ষা দিতে পারবে, কিন্তু ওর রেজাল্ট খারাপ হয়েছে বলে মনে করে কি আমি তো আর ইঞ্জিনিয়ারিংয়ে হয়তো কম্পিট করতে পারবো না, বা ইঞ্জিনিয়ারিংয়ে আমি হয়তো ফর্মই তুলতে পারবো না। এইরকম ক্ষেত্রগুলোতে দেখা যায় ওরা মাঝখান থেকে হাল ছেড়ে দেয়। কিন্তু যদি তুমি একদম ফ্লোটা মেনটেন করে, যদি তোমার মধ্যে একটা কনফিডেন্স থাকে যে না 15-র মধ্যে আমার 14 আসবে, এরকম একটা কনফিডেন্স যদি থাকে, তাহলে তোমরা ফ্লোটা খবরদার নষ্ট করবা না। এবং অনেকে একটা কাজ করো যে ভাই আমি একটু ইনডিসিশনে ভোগো, যে ভাই আমি হলো টার্গেট আমার ইঞ্জিনিয়ারিং, কিন্তু বাসার টার্গেট হচ্ছে আমার আব্বু আম্মু চায় আমি মেডিকেলের কোচিং করব, বা আমি হচ্ছে ভার্সিটির জন্য ডেডিকেটেড প্রিপারেশন নেই। তো এইরকম যদি কাহিনী হয় যে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং, সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো যদি তোমার প্রিপারেশনটা এরকম থাকে যে আমি একদম ভাই ইন্টার ফার্স্ট ইয়ারের শুরুর থেকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এমনভাবে পড়ছি যাতে ইঞ্জিনিয়ারিং কাভার হয়, বায়োলজি এমনভাবে পড়ছি যাতে মেডিকেল কাভার হয়, সেই ক্ষেত্রে তুমি দুইটা প্যারালাল চালাইতে পারো, কিন্তু এটা কখনো রিকমেন্ডেড না। সব সময় টার্গেট রাখবা, যে কোনো একটা তুমি চুজ করো কোনটা তুমি টার্গেট নিবা। যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট হয় ভাই চোখ বন্ধ করে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের দিকে কমপ্লিট ফোকাস রাখবা। ওই যে বলে না, তুমি যখন গর্ত করা শুরু করো, যদি একই এনার্জি দিয়ে বিভিন্ন জায়গায় গর্ত করো, কোনোটাই কিন্তু বেশি ডেপথ হবে না, কিন্তু একই জায়গায় যদি তুমি বারবার করে কোদাল দিয়ে মাটি সরাতে থাকো, তাহলে কিন্তু ওইখানে গর্ত অনেক বেশি হবে। তো এফোর্টের ব্যাপারটা একদম সেম। তুমি যদি এরকম মনে করো যে ভাই আমি একটু দেখি ইঞ্জিনিয়ারিং হবে কি হবে না, আমি ঠিক নিজের উপর কনফিডেন্স নাই, আমি একটু মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়ে রাখি, একটু আইবিএর জন্য প্রিপারেশন নেই, ভার্সিটির জন্য প্রিপারেশন নেই, এই কাজগুলা না করার জন্য অনুরোধ থাকবে যে যদি টার্গেট থাকে ইঞ্জিনিয়ারিং, একদম হার্ট অ্যান্ড সোল ট্রাই করবা যে আমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্যই কমপ্লিট ফোকাস নিয়ে পড়াশোনা করব। এবং আমাদের যে গত বছরের এগুলা রেকর্ড, এগুলা সব ক্ষেত্রে দেখা যায় যারা একদম প্রথম থেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা শেষ পর্যন্ত কন্টিনিউ করে, হ্যাঁ তার মডেল টেস্ট খারাপ হয়, দেখা যায় হয়তো যেরকম এক্সপেক্টেড রেজাল্ট আশা করছিল মডেল টেস্টগুলোতে সেই রকম হয়তো হয় না, কিন্তু যারা একদম মানে ঠিক স্ট্যাবিলিটি মেনটেন করে, রেগুলারিটি মেনটেন করে শেষ পর্যন্ত ক্লাস শেষ করতে পারে, ভাই এরা কোথাও না কোথাও চান্স এদের হয়েই যায়। এবং আসলে
তোমাদের সামনে আমরা আরো অনেক স্ট্র্যাটেজিগুলো নিয়ে কথা বলবো, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে অনেকেই মনে করে, যারা আসলে এই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা নেয় না, অনেকেই মনে করে যে ভাই হয়তোবা আমাদের বইয়ের বাইরে অনেক জিনিসপত্র জানতে হবে, অনেক মেধাবী হইতে হবে। বিষয়গুলো আসলে মোটেও এরকম হয় না কখনোই। তুমি যদি সময়টা রেগুলার দিতে পারো, যদি ডেডিকেশনটা সেভাবে দিতে পারো, তোমার ওই শ্রম, হার্ডওয়ার্ক, এটা এনাফ যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ঢোকার জন্য। এবং তোমার যদি টার্গেট থাকে, যেটা বারবার বললাম, যদি টার্গেট থাকে ইঞ্জিনিয়ারিং, তুমি যদি টার্গেট ফিক্স রেখে, লক্ষ্য ঠিক রেখে দৌড়াতে পারো, তুমি দেখবা ইনশাল্লাহ তোমার ভালোভাবেই চান্স হয়ে যাবে। তো আমরা আসলে সবসময় ক্লাসের মধ্যে তোমাদের কোন পরিস্থিতিতে কীরকম আসলে স্ট্র্যাটেজি হওয়া উচিত, কীরকম গাইডলাইন হওয়া উচিত, সেই বিষয়গুলো নিয়ে আমরা সবসময় কিন্তু তোমাদেরকে গাইড করি। এবং আমাদের এই যে আমাদের পড়ানোর যে কন্টেন্ট বা আমাদের যে ক্লাস কোয়ালিটি, এইগুলার ওপরে ভিত্তি করে কিন্তু গত কয়েক বছর ধরেই আমাদের যে এসিএস এর রেজাল্ট, সেইটাই আসলে ওই কন্টেন্টের যে স্ট্রেংথ সেটাকেই প্রকাশ করে। তো আমরা দেখতে পাচ্ছি 2024-25 মানে একদম রিসেন্ট ব্যাচ, তোমাদের ঠিক আগের ব্যাচে যারা ছিল তাদের 1309টা বুয়েটের সিট, 1309টা থেকে দেখো 849 জন এসিএস এর ইঞ্জিনিয়ারিং ব্যাচ থেকে চান্স পাইছে আলহামদুলিল্লাহ। এবং এটা গত বছর ছিল 772 জন। আমরা এবছর যেটা, মানে গত বছর বলতে 2022-23 সেশন যেটা, সেখানে ছিল 772। গত বছরের রেজাল্ট কিন্তু তার আগের বছরের থেকে ভালো হয়েছে। এবং আমরা ডেফিনেটলি চাই তোমাদেরকে সাথে নিয়ে, তোমাদের এইচএসসি 25 ব্যাচের যারা আমাদের সাথে একাডেমিকে ছিলা বা যারা এফআরবিতেও ছিলা, যারা আমাদের ক্লাস করছো, তোমাদেরকে সাথে নিয়ে, যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং, তাদেরকে নিয়ে আমরা এই রেকর্ডটা ভাই ভাঙতে চাই। এবার ভাই 1000 ক্রস করতে চাই ইনশাআল্লাহ। তো 25 ব্যাচের যারা আছো তোমাদেরকে নিয়ে আমরা কিন্তু 1000 এর ব্যারিয়ারটা ক্রস করতে চাই। সো এটা ইনশাল্লাহ আমরা এবার তোমাদের সাথে নিয়ে পারবো। সো আমাদের এছাড়াও দেখো সিকের ওয়েটে 2024-25, আমি একটু 23-এর রেজাল্ট আগে দেখাই। 22-23-এ ছিল 2533 জন, 22-23-এ ছিল 22-23-এ ছিল 1833 জন, এখানে লাইভ করতেছে। আর হচ্ছে 24-25-এ 3231টা সিটের বিপরীতে হচ্ছে 2533 জন আমাদের এই এসিএস থেকে কিন্তু চান্স পাইছে। তো দেখতে পাচ্ছ আমাদের এই গ্রাফটা কিন্তু গ্রোয়িং গ্রাফ, এবং ইনশাল্লাহ আমাদের যে কন্টেন্টের কোয়ালিটি, এটা তো আসলে প্রত্যেক বছর কিন্তু বিগত বছরের কন্টেন্টের থেকে সামনের বছরের কন্টেন্ট বা এবছরের কন্টেন্ট আরও বেটার হচ্ছে, আরও আপগ্রেড হচ্ছে। তো এই প্রতিশ্রুতি তোমাদেরকে আমরা দিয়ে রাখতে পারি যে যে কন্টেন্ট তোমরা পাবা, এইটা দিয়ে তুমি যদি জাস্ট তোমার ফোকাসটা ধরে রেখে ভাইয়া পড়াশোনাটা করে যেতে পারো এবং রেগুলার এক্সাম দেওয়া, রেগুলার প্র্যাকটিস করা, এগুলো যদি মেনটেন করে যেতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমাদেরকে নিয়ে আমরা এই রেকর্ডগুলা সহজে ভেঙে ফেলতে পারবো ইনশাল্লাহ। তো এরপরে আমি দেখি পরবর্তীতে কি আসতে যাচ্ছে। তো চ্যাপ্টার ওয়াইজ ডিস্ট্রিবিউশন, এটা সাবজেক্ট ওয়াইজ কে কোন অধ্যায় নিবে এটা আমরা যাব। তো আমি এবার ফ্লোর ছেড়ে দিচ্ছি, আমি ডেকে নিব বাংলা, বিহার, উড়িষ্যার শেষ ফিজিক্স সম্রাট, তোমরা জানো কাকে ডাকতেছি, আমাদের অপূর্ব কুমার দাদাকে। তো দাদার নামের মধ্যে কিন্তু কুমার আছে, আমি ডেকে নিলাম দাদাকে, আমি ফ্লোরটা ছেড়ে দিচ্ছি। আচ্ছা, তো অভি এবং মার্শো তোমাদের অনেক কথা বললো, অনেক সুন্দর করে গাইডলাইন দিল। এবার দেখো আমরা ইঞ্জিনিয়ারিং ব্যাচে ফিজিক্সের যে অধ্যায়গুলো আছে, সেই অধ্যায়ের ডিস্ট্রিবিউশনটা তোমাদের মার্শো ভাই এবং আমরা দুইজন মিলে পুরো ফিজিক্সের সিলেবাসটা কমপ্লিট করব। তো আমাদের অধ্যায় ভিত্তিক যে ডিস্ট্রিবিউশনটা, ফেজ 1-এ কি কি ক্লাস শেষ হয়ে গেছে, চলো আমরা আগে সেগুলো একটু দেখে ফেলি। আচ্ছা, ফেজ 1-এ হচ্ছে ভেক্টর অধ্যায়টা কমপ্লিট হয়েছে। ফেজ 1-এ ভেক্টর অধ্যায় 5টা ক্লাসে আমরা কমপ্লিট করে ফেলছি, ভেক্টর অধ্যায় ডান। এবার নিউটনিয়ান বলবিদ্যা, যেহেতু শর্ট কোর্সে তোমাদের এরপরের যে চ্যাপ্টারটা সেটা নিউটনিয়ান বলবিদ্যা যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারে তো দুইটা অংশ, একটা রৈখিক অংশ আর একটা হচ্ছে কৌণিক অংশ। তো ফেজ 1-এ আমরা রৈখিক অংশটা শেষ করে রাখছি, তাহলে রৈখিক অংশ শেষ, বাকি আছে কৌণিক অংশ, অর্থাৎ ফেজ 2-এ কৌণিক অংশ থেকে আমাদের ক্লাসটা শুরু হবে। তার মানে যারা ধরো ফেজ 1-এর ক্লাস করো নাই, তুমি কিন্তু অনেক বেশি পিছাই গেছো এরকম কিন্তু না। তুমি ফেজ 1-এর যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো আমরা একটা সুন্দর করে রুটিন বা একটা সুন্দর করে একটা করে দিব, তুমি প্ল্যানার করে দিব, তুমি সেই অনুযায়ী কিন্তু এই ফেজ 1-এর ক্লাসগুলো করে ফেলতে পারবা। আসলে আমাদের মূল যে ক্লাসগুলো শুরু হবে সেটা হচ্ছে ফেজ 2 থেকে, স্লট 2 থেকে। একটু বলে রাখি এখানে যে দেখো ভেক্টর পড়তে পড়তে কলেজে পড়তে পড়তে পেকে গেছো, মানে একটা স্টুডেন্ট ফিজিক্সের সবচেয়ে বেশি যে চ্যাপ্টারটা পড়ে সেটা হচ্ছে ভেক্টর।
ঠিক আছে, সবচেয়ে বেশি যে চ্যাপ্টারটা পড়ে সেটা হচ্ছে তো এখানে কোনো জিনিসই দেখবা নতুন নাই, তুমি যদি পড়া শুরু করো চাইলে একদিনেও কিন্তু ভেক্টরের সকল কন্টেন্ট কভার করে ফেলা যায়, যাদের আগে পড়া আছে ভাই, বোর্ড পরীক্ষার জন্য রিসেন্টলি তুমি পড়ছো। তারপর নিউটনীয় বলবিদ্যার রৈখিক অংশ, এখানেও যে কন্টেন্টগুলো আছে ভাইয়া, তোমরা যারা আসলে এখন ফেজ 2 থেকে শুরু করবা, ফেজ 1 এর এই ফিজিক্সটা শেষ করতে তোমার হাইয়েস্ট 3 দিন লাগবে, 3 দিনে তুমি চাইলে কিন্তু ভেক্টর এবং নিউটনীয় বলবিদ্যার যে ক্লাসগুলো আছে এগুলো শেষ করে ফেলতে পারবা। আর এরপরে হচ্ছে ফিজিক্সে আমার যে ক্লাসগুলো, আমি যে ক্লাসগুলো নিব, লাইভে ক্লাস নিব হচ্ছে এই কটা অধ্যায়, এবং আমার অলরেডি বিগত বছরের একেবারে আর্কাইভ সুন্দর করে সাজানো আছে এই যে এই কটা অধ্যায়। মোটামুটি তাহলে কয়টা চ্যাপ্টার হইলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তাহলে 14টা চ্যাপ্টারে তুমি আমার ক্লাস পেয়ে যাচ্ছ। তো মনে করো যে তুমি শুধু আমার ক্লাস দিয়েই যদি ফিজিক্সটা শেষ করতে চাও, তাহলে সেই সুবিধাটাও তুমি পাচ্ছ, লাইভ ক্লাসও পাচ্ছ, আবার যেগুলো লাইভে পাচ্ছ না সেইগুলোর একটা আর্কাইভও তুমি পাচ্ছ। সেম ভাবে মাসুর ভাইয়ের ক্লাসও তাই, মাসুর ভাইয়ের এই যে এই ক্লাসগুলো মাসুর ভাই লাইভে নিবে, লাইভে নিয়ে মাসুর ভাই শেষ করবে। ভেক্টর অধ্যায়টা একটু বেশি পড়ে গেছে, হ্যাঁ এটা ওখানে যাবে। আর্কাইভ যে ক্লাসটা, সেই মাসুর ভাইয়ের আর্কাইভ ক্লাসগুলোও এখানে আছে। তাহলে মোটামুটি তুমি যদি মাসুর ভাইয়ের ক্লাস, তুমি ধরো আমার ক্লাস বুঝো না, মাসুর ভাইয়ের ক্লাস ভালো বুঝো, মাসুর ভাইয়ের ক্লাস দিয়েই তুমি কিন্তু ফিজিক্সের পুরাটা কভার করতে পারবা। ঠিক আছে, ক্লাসের পাশাপাশি তোমার যে জিনিসটা বেশি বেশি দরকার সেইটা হচ্ছে প্র্যাকটিস। ইঞ্জিনিয়ারিং ব্যাচে প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস, দ্বিতীয় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস, 3 নম্বর যেটা দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস, তারপরে হচ্ছে টিচারের কন্টেন্ট, তারপরে টিচারের গাইডলাইন। তোমার নিজের প্র্যাকটিস ছাড়া তুমি কিন্তু সামনে আগাইতে পারবে না ইঞ্জিনিয়ারিং ব্যাচে। এই ইঞ্জিনিয়ারিং ব্যাচে ক্লাস করবা, ক্লাস করার পরে বেশি 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 করে প্র্যাকটিস করবা। আর মাসুর একটা কথা বলছে, তো সেই জন্য আমার একটা কথা একটু মনে পড়ে গেল। আমি দেখো অফলাইন ব্যাচে স্টুডেন্ট যেহেতু পড়াই রাজশাহীতে, সো অফলাইন ব্যাচে স্টুডেন্টের সান্নিধ্যে থাকার কারণে স্টুডেন্টদের সাথে একটু বেশি কথা বলা হয়, স্টুডেন্টদের একটু বেশি চেনা বা জানার একটা সুযোগ হয়। তো আমি দেখি প্রত্যেকবার অ্যাডমিশনের সময় এসে স্টুডেন্ট একটা দোটানায় ভোগে, মানে কোনো স্টুডেন্ট তার ইচ্ছা মেডিকেল, অথবা তার ইচ্ছা ইঞ্জিনিয়ারিং, অথবা তার ইচ্ছা ভার্সিটি, আবার ভাষার ইচ্ছা একরকম, আবার কিছুদিন পরে ইচ্ছাগুলো চেঞ্জ হয়, বারবার করে ইচ্ছাগুলো চেঞ্জ হয়। তুমি যদি একেবারে ফার্স্ট ইয়ার থেকে একেবারে প্রথম থেকে তোমার টার্গেট যদি ইঞ্জিনিয়ারিং হয়, তুমি ইঞ্জিনিয়ারিং এটাতেই ফিক্সড করে রাখো। এবং ইঞ্জিনিয়ারিং যেহেতু তোমার মানে ফার্স্ট টার্গেট ইঞ্জিনিয়ারিং বা প্রথম থেকে টার্গেট ইঞ্জিনিয়ারিং, তার মানে তুমি তো পড়াশোনা করছো, তুমি তো সেইভাবেই খাটাখাটনি করছো, তোমার তো প্রত্যেকটা অধ্যায় মোটামুটি ভালো করে পড়া আছে, তাহলে তুমি এইখান থেকে আর সরো না। তুমি যদি এই ইঞ্জিনিয়ারিং এই টার্গেটটাই রাখো, তুমি দেখবা ভার্সিটিতেও তুমি চান্স পেয়ে বসে আসো। সো তোমার কিন্তু মানে কঠিন হবে না কিছু। তুমি ভার্সিটিতে জাস্ট একটু বায়োলজিটা আলাদা করে একটু প্রিপারেশন যদি নিতে পারো, তাহলে তোমার মোটামুটি ভার্সিটির প্রিপারেশনটা কিন্তু হয়ে যাবে। একাডেমিতে ভালো করে যদি তোমার পড়া থাকে, মোটামুটি একাডেমিতে তুমি বোর্ড পরীক্ষার জন্য ভালো করে যদি তোমার পড়া থাকে, তাহলে কিন্তু এই জিনিসটা হয়ে যাবে। 2 দিন পর পর তোমার কিন্তু ইচ্ছা চেঞ্জ করা যাবে না, আর 2-3 নৌকায় পা দেওয়া যাবে না। কিছুদিন মনে করো যে অনেকের টার্গেট থাকে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল পরীক্ষার আগে 1 মাস ইঞ্জিনিয়ারিং পড়া বন্ধ করে রেখে মেডিকেলের জন্য প্রিপারেশন নাই, তো এরকম কিন্তু করা যাবে না। তুমি অনেকে হয় কি, তুমি তোমার কলেজের ফার্স্ট বয় ফার্স্ট গার্ল, এরা কিন্তু দেখবা কিছু কিছু থাকবে এলিয়েন, ও মেডিকেলও চান্স পাবে, মেডিকেল মানে ঢাকা মেডিকেলে চান্স পাবে, এবং বুয়েটও দেখবা 100-র মধ্যে ঢুকে থাকবে। এটা হয়, তুমি দেখবা এটা হবে। তো তুমি ওর সাথে সাথে নাচবা না, ঠিক আছে? তোমার দরকার হচ্ছে তুমি আমার মতো খারাপ স্টুডেন্ট, তোমার দরকার একটা চান্স, তোমার দরকার ইঞ্জিনিয়ারিংয়ে চান্স। তাহলে তুমি সবসময় চান্সটাকে আগে নিশ্চিত করবা। তোমার ধরো টপে ঢুকতে হবে, এইটা পরে তুমি চান্স যখন নিশ্চিত তখন চেষ্টা করো টপে কিভাবে ঢোকা যাবে, কিন্তু আগে চান্সটাকে নিশ্চিত করতে হবে। এই কারণে বারবার এদিক ওদিক করা যাবে না, একেবারে ফোকাস রাখতে হবে, সেই ফোকাস রেখে সেই ফোকাস বরাবর দৌড় দিতে হবে। ঠিক আছে, এবার আমরা হচ্ছে ম্যাথের যে সাবজেক্ট অধ্যায় ডিস্ট্রিবিউশন সেটাকে ডেকে নিচ্ছি। তো ম্যাথের চলে আসতেছে তোমাদের রয়্যাল টিচার অভি ভাই এবং হচ্ছে রাকিবুল ভাই। ধন্যবাদ দাদা রয়্যাল স্বীকার করে নেওয়ার জন্য। তো আমরা দেখতেই পাচ্ছ, আমরা এইবার 25 ব্যাচের যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, তোমাদের জন্য হায়ার মেতে কে কে থাকতেছে আমার মনে হয় পরিচয় করে দেওয়ার দরকার নাই। তাও যদি পরিচয় দেওয়া লাগে, তাহলে আমি তোমাদের বলবো যে তোমাদের 21, 22, 23, 24 ব্যাচের যারা বড় ভাই আছে, বড় ভাইরে জিগা। এটা মিম ছিল না যে কিদের, এটা ছিল যে হ্যাঁ অভি রাকিবকে তোর বড় ভাইরে জিগা, একটা মিম ছিল এই টাইপের। তো ঠিক আছে, আমি আর পরিচয়ে যাচ্ছি না। তো শুরুতেই আমরা একটু দেখি যে ফেজ 1 মানে এইচএসসি পরীক্ষার আগে ফেজ 1 আমরা কয়টা অধ্যায় শেষ করছি। একদম এমন অধ্যায়গুলো শেষ করছি যে এগুলা এইচএসসি লাইফে পড়ে নাই, এমন একজনও নাই, এগুলো সবাই ভালো মতো এমনি পড়ে আসছে। দেখতে পাচ্ছ তোমাদের রাকিব ভাইয়া ফেজ 1 জটিল সংখ্যা অধ্যায় নিচে 2 ক্লাসে, সরল লেখা নিচে 4 ক্লাসে, আর আমি নিয়েছি ম্যাট্রিক্স নির্ণায়ক 2 ক্লাসে। তো এই যে অধ্যায়গুলো টোটাল 8টা ক্লাস হয়েছে। তো এই অধ্যায়গুলা
90% প্রিপারেশন আমি জানি সবার। এইচএসসি পরীক্ষা যদি একটু খারাপও হয়ে থাকে হায়ার ম্যাথ, তাও এই অধ্যায়গুলো খারাপ হয় নাই, এইগুলো তুমি ভালো মতো পারো। কাজেই যারা ফেজ 2-তে আমাদের সাথে যুক্ত হবা, তোমার এই চিন্তা করার দরকারই নাই যে ভাই আমি পিছিয়ে গেছি কিনা, কারণ এই যে 3টা অধ্যায়, ধরো এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে প্র্যাকটিক্যালের যে টাইমটা, তুমি যদি চাও ম্যাট্রিক্স নির্ণায়ক আর জটিল সংখ্যা, এই 2টা অধ্যায় তো 2 দিন টাইম দিলেই জাস্ট আমাদের ক্লাসটা ভালো মতো দেখে নিবা, ক্লাসের লেকচার শিটটা প্র্যাকটিস করে নিবা, আর তুমি এইচএসসিতে যেই বইটা ফলো করছো, এইচএসসিতে যেই রাইটারের বইটাই ফলো করছো, বোর্ড বইটা, ওখান থেকে ভালো মতো প্র্যাকটিস করে নিলেই কাজ হয়ে যাবে। আর আমাদের প্র্যাকটিস শিট তো দেওয়া আছেই ওইভাবে। তো এই হচ্ছে ব্যাপার। কাজেই তুমি কিন্তু পিছিয়ে পড়ো নাই। কোন 3টা অধ্যায় দেখো, নামগুলো শুনেই তো মনে হচ্ছে একদম নাদান বাচ্চা, ম্যাট্রিক্স নির্ণায়ক, জটিল সংখ্যা, সরল রেখা। কাজে এইগুলো কিন্তু তোমাকে আটকে রাখবে না। আর কেমিস্ট্রি পরীক্ষার পরেও যদি আমাদের ক্লাস শুরু হবে সেপ্টেম্বরের 3 তারিখ ফেজ 2 এর, তার আগে যদি একটু সময় দাও 2-3 দিন, তাও কিন্তু এই ম্যাট্রিক্স নির্ণায়ক জটিল সংখ্যা ব্যাকআপ দিয়ে ফেলা পসিবল। আর সরল রেখা এইচএসসিতে ভালো মতো পড়ো নাই এমন একজনও নাই। তো ঠিক আছে, আমরা পরবর্তী যাচ্ছি। তো শুরুতেই দেখো আমাদেরও কিন্তু হায়ার ম্যাথে একদম চমৎকার জিনিস যে আমি যেই অধ্যায়গুলা এবার লাইভে নিব, এই অধ্যায়গুলো তোমাদের রাকিব ভাইয়ের আর্কাইভ থাকবে, এবং যে অধ্যায়গুলো তোমাদের রাকিব ভাইয়া লাইভে নিবে সেই অধ্যায়গুলো আমার আর্কাইভ থাকবে। তো দেখতেই পাচ্ছ এবার আমি হায়ার ম্যাথে কোন কোন অধ্যায় ক্লাস, আমাদের হায়ার ম্যাথে শর্ট সিলেবাসে 12টা অধ্যায় আছে, তার মধ্যে এই 6টা অধ্যায় আমি লাইভে নিব, আর এই 6টা অধ্যায় আমার আর্কাইভে থাকবে গত বছর 24 ব্যাচে নেওয়া ক্লাসগুলা। তো রাকিব ভাইয়ার কাছে আমি চলে যাব, রাকিব তোমাদের উদ্দেশ্যে আরো অ্যানাউন্সমেন্ট মানে কিছু কথাবার্তা বলবে এবং তার ক্লাস ডিস্ট্রিবিউশনগুলোও উল্লেখ করবে। মাইক আছে দাদা, আমাকে এটা দেন। তো এই বছর আমি এই 6টা ক্লাস নিব। অলরেডি 2টা ক্লাস নেওয়া হয়ে গেছে, মানে 6টা চ্যাপ্টারের ক্লাস। আর বিগত বছরের যে ক্লাসগুলো আছে, গত বছরের আর্কাইভ, ওগুলোও কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। তো ম্যাথামেটিক্স তোমরা, আমি জানি না লাইভে যারা আসো অলমোস্ট সবাই আমাদের ক্লাস করছো, 25 ব্যাচের ক্লাস করো নাই এরকম খুব কম মানুষজনই হয়তো হবে। সো ক্লাস কেমনে নিব, কি নিব, ওটা নিয়ে আসলে এখন বলার প্রয়োজন নাই আশা করি। কিন্তু ম্যাথামেটিক্স তুমি জানো ইঞ্জিনিয়ারিংয়ের সবচাইতে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সাবজেক্ট। হ্যাঁ, অপূর্বদা ফিজিক্সের কথা বলে গেছে, বাট বুয়েটের এক্সামে ম্যাথস আছে 14টা, ফিজিক্স আছে 13টা, তাই না? 140 নাম্বার হচ্ছে ম্যাথামেটিক্স। আর প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, হ্যাঁ প্রত্যেকটা ইউনিভার্সিটিতে হয় কেমিস্ট্রি আর ফিজিক্সের সমান আসে ম্যাথ, না হলে ম্যাথস বেশি আছে। সো ম্যাথস কিন্তু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যারা নিবা তাদের জন্য সবচাইতে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। আর এখানে ধরো থিওরিটিক্যাল পার্ট খুবই কম, তোমাকে জাস্ট কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে, তারপর প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। ম্যাথামেটিক্স তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে দেখবা ভাইয়ারা ক্লাসে পড়াচ্ছে, তুমি ওগুলা পারতেছো, ডেটা যখন একটু চেঞ্জ করে দিবে দেখবা তুমি আর পারতেছো না। ঠিক আছে? সো একটু প্র্যাকটিস করতে হবে, কনসেপ্টগুলো বুঝে বুঝে দেন প্র্যাকটিস করা লাগবে। ধরো তুমি যদি কেতাব স্যারের বই বা যে কোনো বই কিংবা প্রশ্ন ব্যাংক সমাধান করো, দেখবা 40 থেকে 50% অঙ্ক একদম ডিরেক্ট কমন চলে আসতেছে। তারপর দেখবা বাকি 20-30% অঙ্ক এগুলো একটু ঘুরায় পেঁচায় দিছে, একটু ঘুরায় পেঁচায় দিছে। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে আর পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করো, দেখবা ওগুলোও সলভ করতে পারতেছো। সো তুমি যদি 70-80% যে কোনো একটা সাবজেক্টের অ্যান্সার করতে পারো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে, তুমি নিঃসন্দেহে খুব ভালো একটা রেজাল্ট করবা। তারপর থাকে আর বাকি যেই 20%, ওগুলা একটু টাফ অঙ্ক, ওগুলো একটু দেখবা অন্যরকম দেয়, যে ইনস্ট্যান্টলি ধরো বুয়েটের পরীক্ষায় 3 মিনিট টাইম থাকে একটা রিটেনের জন্য, যেগুলোতে এমসিকিউ হয় সেগুলো বেশ কম টাইম থাকে। সো একদম নতুন এবং অন্যরকম কনসেপ্টের অঙ্ক দিলে ওগুলা সলভ করা আসলে একটু টাফ হয়ে যায়। সো বাকি যেই 20% বা 10% ওগুলো হচ্ছে বাকি যারা আছে, ধরো নর্মাল একদম তুমি বইতে চান্স পেতে চাও, একদম টপ 1st, 2nd, 3rd বা টপ 10-এ যাইতে চাও না, ওদের জন্য ওগুলা মানে টাচ করারই দরকার নেই। অ্যাডমিশন টেস্ট কিন্তু এরকম একটা জিনিস যে তুমি যত ইন্টেলিজেন্টলি স্কিপ করতে পারবা তোমার চান্স পাওয়ার প্রবাবিলিটি তত বেড়ে যায়। ধরো তুমি কোনো একটা অঙ্ক অনেক কঠিন আসছে, তুমি জানো এটা করতে গেলে ঝামেলা হবে, প্যাচ লাগবে, সো ওটা না করে ওটা স্কিপ করে তুমি যদি সহজগুলো অ্যান্সার করে দিয়ে আসতে পারো, সহজগুলা যেগুলো তুমি পারো, হ্যাঁ যেগুলো তুমি পারো, যেগুলো বইয়ে আছে, যেগুলো আমরা ক্লাসে করাইছি, ওগুলো যদি অ্যান্সার করে দিয়ে আসতে পারো তাহলে দেখবা তোমার খুব ভালো একটা পজিশনের চান্স হয়ে গেছে। তো এই যে এই অঙ্কগুলো 70-80% অঙ্ক যেগুলো তোমাদের বইয়ে আছে, যেগুলো আমরা করাবো, ওগুলা তোমরা যদি আমাদের সাথে প্র্যাকটিস করো, আমি নিশ্চয়তা দিতে পারি যে আমাদের সাইড থেকে এফোর্ট আর তোমাদের প্র্যাকটিস, এই দুইটার কম্বিনেশনে 80% ইজিলি অ্যান্সার করে ফেলতে পারবা, শুধু ম্যাথামেটিক্স না, অন্য যে কোনো চ্যাপ্টারে। আর যারা আমাদের ক্লাস করছো তোমরা তো দেখছোই, আমরা কিন্তু ক্লাসের মধ্যেও প্রচুর অঙ্ক প্র্যাকটিস করাই। গত বছরের ইঞ্জিনিয়ারিং যে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ওগুলোতেও কিন্তু আমরা জাস্ট লাইভ ক্লাসেই 200, 250, 300 ম্যাথামেটিক্স অঙ্ক সলভ করাইছি। সো ঘুরে ফিরে ওগুলার মধ্য থেকেই আসবে।
আর যদি একদমই আনকমন চলে আসে, ইন দ্যাট কেস স্কিপ করে তুমি যেগুলো পারো ওগুলো অ্যান্সার করতে হবে। তো দাদা, তো আমি লাস্টে আরেকটা কথা অ্যাড করব যে হায়ার ম্যাথসে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য ক্লাসের মধ্যে যা কিছু দরকার সব কিছু তোমরা আমাদের ক্লাসের মধ্যে পেয়ে যাবে। এর বাইরে আর কোনো ক্লাস করার প্রয়োজন হবে না। এরপরে যেটা প্রয়োজন হবে, ফিজিক্সে যদি 3 বার প্র্যাকটিস 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 প্রয়োজন হয়, তাহলে ম্যাথে 4 বার প্র্যাকটিস 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 প্রয়োজন হবে। তোমার নিজের প্র্যাকটিস, আর কিছু না। তোমার নিজের প্র্যাকটিস ছাড়া ক্লাস কন্টেন্ট যতটুকু দরকার পারফেক্টলি প্রিসাইজলি অতটুকু এই ইঞ্জিনিয়ারিং ব্যাচের ক্লাস কন্টেন্টে তোমরা পাবা। এরপর নিজে ভালো মতো বাসায় প্র্যাকটিস করবা। যে কোনো একটা বোর্ড বই, তুমি এইচএসসিতে যেটা পড়ছো, তুমি যদি এইচএসসিতে অসীম কুমার শাহ স্যারের বই পড়ে থাকো, আমাদের ক্লাসের পরে ওই অসীম কুমার শাহ স্যারের বইয়ের সবগুলো টাইপ ভালো মতো প্র্যাকটিস করবা। তুমি যদি এইচএসসিতে কেতাবুদ্দিন স্যারের বই পড়ে থাকো, কেতাবুদ্দিন স্যারের বইটা ভালো মতো প্র্যাকটিস করবা। হ্যাঁ, আমরা একাডেমিকে সবসময় কেতাবুদ্দিন স্যারের বইটাকে ইঞ্জিনিয়ারিং ভর্তি ইচ্ছুদের জন্য প্রেফার করি। তবে কেতাবুদ্দিন স্যারের বই না পড়লে যে অ্যাডমিশনে চান্স হবে না বা বইয়ের চান্স হবে না, এটা কিন্তু একেবারেই এটা মিথ। আমি বলবো যে এটা কুসংস্কার টাইপের হয়ে গেছে। তুমি যদি আমাদের ক্লাসের বাইরে জাস্ট আমরা যে প্র্যাকটিস শিটগুলো দিব, ইঞ্জিনিয়ারিং ব্যাচে আমরা যে প্র্যাকটিস শিট দিব, ওই প্র্যাকটিস শিটে কিন্তু প্রত্যেকটা অধ্যায়ে বিগত বছরে বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট, আইইউটি, এমএসটি, বুটেক্সে আসা সকল প্রশ্ন আছে। তোমরা জাস্ট একটা অধ্যায়ে আমাদের ক্লাসটা ভালো মতো করবা, তারপর এই প্র্যাকটিস শিটটা সলভ করবা, তাহলে বিগত বছরের ওই অধ্যায়ের সকল প্রশ্ন ব্যাংক সলভ করা শেষ। তার পাশাপাশি তুমি এইচএসসিতে যেই বইটা পড়ছো, যেই বইটা তোমার কাছে বেশি পরিচিত, ওই বইটা থেকেই সবগুলো টাইপ একবার প্র্যাকটিস করে দিবা। এই প্র্যাকটিসটা কিন্তু নিচে করতে হবে, একটা বইয়ের সবগুলো টাইপ প্র্যাকটিস করতে হবে। নট নেসেসারি তোমাকে কেতাবুদ্দিন স্যারের বই করতে হবে। হ্যাঁ, কেতাবুদ্দিন স্যারের বই সলভ করলে বেশি ভালো, কারণ এখানে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কিছু এক্সট্রা প্র্যাকটিস প্রবলেম আছে যেগুলো তোমার ভর্তি পরীক্ষায় আননোন প্রবলেম ফেস করার ক্যাপাবিলিটি বাড়াবে। তো এটা সলভ করলে ভালো, বাট ম্যান্ডেটরি না। তুমি যদি এইচএসসিতে অন্য কোনো একটা বই ভালো মতো ফলো করে থাকো, ওইটা ভালো মতো ফলো করলেই হবে। পাশাপাশি চাইলে কেতাবুদ্দিন স্যারের বইটা দেখতে পারো, জাস্ট যে নতুন ব্যতিক্রমিক যেগুলো টাইপ আছে একবার রিভিউ করিলাম। তবে আমাদের ক্লাস, আমাদের প্র্যাকটিস শিট এবং তুমি এইচএসসিতে যে বইটা ফলো করছো, যদি খালি নিজে প্র্যাকটিস করে যাও, মোর দেন না ভাইয়া। তোমার এইচএসসি পরীক্ষা যদি খালি ভর্তি পরীক্ষা তুমি বসতে পারো, তাইলে আর বাকি যা কিছু লাগে সব আমাদের এখান থেকে তুমি পাবা। আর কোথাও ক্লাস করার কোনো দরকার পড়বে না অ্যাটলিস্ট। তো এই ছিল হায়ার ম্যাথসের পক্ষ থেকে তোমাদের জন্য আমাদের আয়োজন। এরপর আমরা চলে যাব যেই সাবজেক্টটা যারা টপার হইতে চাও, বুয়েট, রুয়েট, চুয়েট করে, আমি বলবো আমার অবজারভেশন যে তোমার যদি ইচ্ছা থাকে বুয়েটে টপ করা বা সিকে রুয়েটে টপ করা, তাহলে যে সাবজেক্টটাতে ভালো করলে তুমি টপ করতে পারবা, সেই সাবজেক্টের দুজন টপ রেটেড টিচারের কাছে আমি ডেকে নিব, পাহালুবি ভাই এবং হিমেলকে। স্লাইড চেঞ্জ। আচ্ছা, ধন্যবাদ অভি। তোমাদেরকে অভি দাদা এবং হচ্ছে রাকিব সবাই, এবং তার আগে মাসরুর এবং হচ্ছে অপূর্বদা। আচ্ছা, সবাই খুবই সুন্দর গাইডলাইন দিল। আর আমরা এইবার যেই কথাটা প্রথমেই একটু বলে নেই, সেটা হচ্ছে তোমাদের এখনও কেমিস্ট্রি সেকেন্ড পার্ট, যেহেতু পরীক্ষা এখনও শেষ হয় নাই, তো কেমিস্ট্রি সেকেন্ড পার্ট পরীক্ষা সম্পর্কেও তোমাদের একটু গাইডলাইন দিবে তোমাদের হিমেল ভাইয়া আমি কথা বলার পরে। তো তোমাদের যেই কাজটা করতে হবে যে প্রথমত আমাদের ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি এইটা কতটা গুরুত্বপূর্ণ, আর কিভাবে করে তোমাদের পড়লে তোমাদের বেস্ট, তোমরা ইঞ্জিনিয়ারিংয়ে বেস্ট রেজাল্ট করতে পারবা, এবং আমরা কিভাবে তোমাদেরকে গাইডলাইন দিব, সেই জিনিসগুলো নিয়ে আমি এক এক করে তোমাদেরকে বলবো। প্রথমত একটা কথা বলি, কেমিস্ট্রি কিন্তু ইঞ্জিনিয়ারিং যেই তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে প্রথমে কেমিস্ট্রিতে তুমি সবচেয়ে বেশি ঝামেলায় পড়বা। কেমিস্ট্রিতে তুমি কোন অংশ পড়বা, কোন অংশ বাদ দিবা, কোনটা ইম্পর্টেন্ট, বইয়ের বাইরের জিনিস কিছু পড়তে হবে কিনা, এটার জন্য তোমার এক্সপেরিয়েন্স কারোর মনিটর থাকা খুবই জরুরি। তোমাকে বারবার করে তোমাদের একটা এক্সপেরিয়েন্সড কারো কাছে তোমাদের প্রিপারেশন মানে পরামর্শ নিতে হবে। তো আমরা বলবো যে আমরা দুইজন তোমাদেরকে এমনভাবে করে তোমাদেরকে পড়াবো, শুধু পড়াবো না, তোমাদেরকে সাজেশন দিব কি পড়তে হবে এবং কি পড়তে হবে না। এই জিনিসগুলো কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ। যে অনেকেই দেখা যায় যে বইয়ের বাইরের এমন কিছু কিছু জিনিস পড়ে যেগুলো মোটেও কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু না, আবার এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো গুরুত্বপূর্ণ কিন্তু সেগুলো স্কিপ করে ফেলে। তো এইটা গুরুত্বপূর্ণ, আমরা তোমাদেরকে প্রথমত গাইডলাইন দিব যে এই জিনিসগুলো তোমাদেরকে পড়তে হবে। আর সেকেন্ড কথা, আমি তোমাদেরকে বলবো যে আমাদের ক্লাসে আমরা যেইভাবে করে তোমাদেরকে পড়াবো, আমি ইতিমধ্যেই তোমাদের তড়িৎ রসায়ন ক্লাসটা নিয়ে নিছি। এখানে আমি তোমাদেরকে যদি একটু দেখাই যে
আমাদের আহ, এই জায়গায় দেখো, এটা কোথায়, এটা আমাদের দুইটা চ্যাপ্টার এখন পর্যন্ত শেষ হয়েছে। একটা হচ্ছে তড়িৎ রসায়ন, যেটা আমি 4টা ক্লাস নিয়েছি, আরেকটা হচ্ছে গুণগত রসায়ন, যেটা হিমেল ভাইয়া তোমাদের 5টা ক্লাস নিয়েছে। তো ফার্স্ট পেপারের প্রথম যেই চ্যাপ্টারটা তোমরা যেটা দিয়ে শুরু করো সেটা হচ্ছে গুণগত রসায়ন। তো গুণগত রসায়নটা হিমেল ভাইয়া ইতিমধ্যে যে ক্লাসটা নিয়েছে, তোমরা যদি এই ক্লাসটা এখন পর্যন্ত না করে থাকো 5টা ক্লাস, তাহলে তোমাদের এই যে এইচএসসি এক্সামটা শেষ হয়ে যাওয়ার পরে এই বন্ধের মধ্যে কিন্তু তোমরা শেষ করে নিতে পারবা। ফার্স্ট পেপারের প্রথম থেকেই তোমরা যেই চ্যাপ্টারটা প্রথম থেকেই পড়ে আসো সেটা গুণগত রসায়ন। আর এই যে আর হিমেল ভাইয়া এত সহজ করে পড়ান যে তুমি যদি ক্লাসটা যদি ভালো মতো করে গো থ্রু করো, আমি মনে করি তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকবে না, এবং এই চ্যাপ্টার থেকে যেই কোশ্চেনই আসুক না কেন অ্যাডমিশনে তুমি সলভ করতে পারবা। আর আমার তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা এমনিতেই একটা ছোট একটা চ্যাপ্টার এবং খুবই মজার একটা চ্যাপ্টার। আমি 4টা ক্লাসের মধ্যে এই চ্যাপ্টারটা পুরাপুরি কভার করেছি। যারা ক্লাসগুলো করেছে তারা তোমরা বুঝতে পেরেছো যে এইখানের যত প্রকারের বিগত সালে আসা কোশ্চেন আছে সবগুলো সলভ করে দিয়েছি, এবং তার সাথে সাথে পূর্ণাঙ্গ কনসেপ্ট এবং যেগুলো আসতে পারে সব কিছু কনসেপ্টগুলোই আমরা ক্লিয়ার করছি। তো আমি তোমাদেরকে বলবো এইভাবে করে করে আমরা কিন্তু পূর্ণাঙ্গ কেমিস্ট্রিটাকেই আমি এক করে আমি এবং হিমেল ভাইয়া তোমাদের শেষ করব। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের কেমিস্ট্রি জার্নিতে তোমাদের কি কি কাজে লাগবে। আমি প্রথম যেই কথাটা বলবো এবং শেষ যেটা কথা বলবো, শুধুমাত্র তুমি যদি আমাদের ক্লাসগুলো ভালো মতো করো, ক্লাসগুলো যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো মতো করো, তোমাদের আর কিছু লাগবে না। তুমি ভালো মতো ক্লাস করো, জাস্ট ক্লাস করে আমরা ক্লাসের মধ্যে যেই পরামর্শ দিব যে তুমি এইটা প্র্যাকটিস করবা, এইটা পড়বা, এইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এগুলো ঠিক মতো করে করবা, তুমি দেখবা কেমিস্ট্রিতে তোমরা বস হয়ে যাবা। আসলে আমরা এমনভাবে করে পড়াবো তোমাদেরকে কিছুদিন পরে মনে হবে, তোমরা যদি এরকম না হও যে ভাইয়া কেমন করে পড়াক, আমি পারবো না, ওনার কি করার আছে, এই মেন্টালিটি যদি না থাকে, হ্যাঁ, আমি তোমাদেরকে গ্যারান্টি দিব যে তুমি 100% তুমি ক্লাসগুলো কন্টিনিউ করলেই তুমি এমন ভালো একটা প্রিপারেশন তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ের হয়ে যাবে, তুমি নিজেও বুঝবে না তুমি বুয়েটে পড়ার যোগ্যতা অর্জন করে ফেলছো। আমি আশা করি তোমাদের এরকমই একটা প্রিপারেশন হবে। তো আমি তোমাদেরকে একটু বলি যে এক করে যে আমাদের কোন চ্যাপ্টারগুলো আসলে ভাইয়া নিচ্ছেন, তোমাদের ইমেল ভাইয়া নিচ্ছেন, কোন চ্যাপ্টার আমি নিচ্ছি। তো প্রথমত গুণগত রসায়ন তো আমাদের হিমেল ভাইয়া তো নিয়েছে, আর এরপরে পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা নিবে হচ্ছে হিমেল ভাইয়া। কর্মমুখী নিচ্ছেন, তারপরে পরিবেশ রসায়ন এবং জৈব যৌগের প্রথম অংশটা হচ্ছে হিমেল ভাইয়া নিচ্ছে। এরপরে আমার যে পোর্শনটা আছে, আমার পোর্শনটা হচ্ছে ফার্স্ট পেপারের রাসায়নিক পরিবর্তন থাকছে, জৈব রসায়ন থাকছে বাকি অংশটা, এবং পরিমাণগত রসায়ন এবং তড়িৎ রসায়ন তো আমি নিয়ে নিছি। এখানে একটা কথা বলি, আমরা যেহেতু দুইজনে মিলায়ে পুরা কেমিস্ট্রিটা শেষ করছি, কে কোনটা নিচ্ছে এটা গুরুত্বপূর্ণ না। তুমি দেখবা ক্লাসের কোয়ালিটি পুরোপুরি সেম। আমরা দুইজন মিলায়ে তোমাদেরকে কেমিস্ট্রি জার্নিটা এমনভাবে করে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করব যে কেমিস্ট্রি তোমাদের সবচেয়ে পছন্দের সাবজেক্ট এবং কেমিস্ট্রি সবচেয়ে স্ট্রং জোন হবে, এবং কেমিস্ট্রি দিয়েই তুমি ভালো ভালো জায়গায় তুমি চান্স পাবা, এবং তোমার যেই পজিশন আছে যেই পজিশনটা তোমাদের অনেক বেশি পরিমাণে আগায় যাবে। তো আমি তোমাদেরকে কিছু পরামর্শ দেওয়ার জন্য হিমেল ভাইকে রিকোয়েস্ট করবো। আচ্ছা দেখো, প্রথমে আমি একটু কয়েকটা কথাবার্তা বলে নিই। সেটা হইতেছে, দেখো কেমিস্ট্রিতে যেটা হয় যে কলেজ জীবনের শুরুতে চ্যাপ্টার থাকে 10টা। তো সবাই মনে করে চ্যাপ্টার তো মাত্র 10টা, তাহলে আমি আগে ফিজিক্স ম্যাথ দিয়ে স্টার্ট করি। তখন যেই কাজটা তারা ভুল করে যে কেমিস্ট্রিটা একটু পরে শুরু করে, বাট কেমিস্ট্রি 10 চ্যাপ্টার ওগুলো কিন্তু ফিজিক্স ম্যাথে মানে ইকুয়াল পড়াশোনা। বাট যেটা হয় ওই পরে শুরু করার কারণে একটা ভয়ভীতি জন্মায় যায়। এই জন্য দেখা যায় এইচএসসি পর্যন্ত সবাই হচ্ছে ফিজিক্স ম্যাথটা অনেক গুরুত্ব দিয়ে পড়ে, কেমিস্ট্রিটা একটু দুর্বলতা থেকে যায় এবং একটু জড়তা কাজ করে। এইটা আসলে এডমিশন মানে এই কাজটা হয়। এই কারণে যেটা হয়, তোমার যখন এডমিশনে যখন পরীক্ষা তুমি দিবা, দেখবা যে তোমার র্যাঙ্ক কতটা আগাবে এটা আসলে মেইনলি ডিপেন্ড করে তুমি কেমিস্ট্রি কতটা কারেক্টলি আনসার করে আসতে পারছো। কারণ দেখা যায় ফিজিক্স ম্যাথ সবাই পারতেছে, বাট কেমিস্ট্রিতে যেটা হয় যে একটু দুর্বলতা থাকার কারণে এই জিনিসটা তোমার র্যাঙ্কটা একটু পিছায় পড়ে। আমার আর পাহলুই ভাইয়ের কাজটাই থাকবে এটা, যে তোমার জন্য কেমিস্ট্রিটা সবচেয়ে স্ট্রং পয়েন্ট হয়, সবচেয়ে স্ট্রং পয়েন্ট বানানোর জন্য। পাহলুই ভাই হচ্ছে গুরু মানুষ, উনার এমন এক্সপিরিয়েন্স আছে যে তোমাদেরকে কেমিস্ট্রির মানে যা লাগবে যতটুকু লাগবে সব তোমাদেরকে পড়াই দিবে। তো আমি তোমাদেরকে একটু করে এই যে যেহেতু তোমাদের
17 তারিখ হচ্ছে তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা, এটা নিয়ে একটু কথাবার্তা বলবো। সেকেন্ড পেপারে তোমার দেখো চ্যাপ্টার তো আমাদের 4টা আছে শর্ট সিলেবাসের মধ্যে, এর মধ্যে জৈব যৌগ থেকে ধরো তোমার 3টা সিকিউ থাকবে, আর বাকি যে 3 চ্যাপ্টার আছে এখান থেকে মিলিয়ে তোমার 5টা সিকিউ থাকবে। যে জিনিসটা করবা, জৈব যৌগ আমরা জানি যেহেতু তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, তার মানে নিশ্চয়ই তোমার জৈব যৌগটা পড়া আছে। তাও যদি তোমার মানে প্ল্যানিং থাকে যে না আমি জৈব যৌগটা কম পড়বো, অ্যারোমেটিক পার্টটা বাদ দিবা না, অ্যারোমেটিক থেকে কিন্তু একটা সিকিউ তুমি মাস্টলি পাবা। সো ওই অ্যারোমেটিকটা কিন্তু ভালো করে পড়বা। আর অ্যারোমেটিকে কোত্থেকে সিকিউ আসবে, রেজোনেন্স পার্টটা থেকে একটা কিন্তু সিকিউ আসবেই। আর ওভারঅল তুমি পড়তে থাকো, আশা করি তোমার পরীক্ষা অনেক ভালো হবে। আর অলরেডি তো অভিধারা তোমাদেরকে বললোই যে তোমার যদি একটা সাবজেক্টের পরীক্ষা যদি একটু খারাপও হয়, তারপরে এইবারে তুমি কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটাই নিবা, ঠিক আছে? তো পালু ভাই তাহলে আমরা হ্যাঁ, আর একটা কথা বলি যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়াটা কেন বেশি গুরুত্বপূর্ণ। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে তোমাদের যদি কোনো প্রকারে মানে আমাদের তো আমরা যে এটা টার্গেট নেই, সবসময় টার্গেট যে একেবারে আমরা যেভাবে করে আগাতে চাচ্ছি সেইভাবেই আগাতে পারবো এমন কোনো কথা নাই। তো কোনো প্রকারে যদি মিসও হয়, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে দেখা যায় এই মিস হলে তোমার সেকেন্ড অপশনগুলা মানে খুবই ইজি হয়ে যায় সেকেন্ড অপশনগুলোতে চান্স পাওয়াটা, যেটা অন্য জায়গায় তুমি যদি অন্য কিছুর প্রিপারেশন নাও, তুমি দেখবা যারা অন্য কিছুর প্রিপারেশন নিয়েছে তাদের মিস হলে তাদের মানে অন্য জায়গায় চান্স পাওয়াটা অনেক বেশি কঠিন হয়। তাই আমি তোমাদেরকে বলবো, যদি তোমাদের কনফিডেন্স থাকে, যদি তোমাদের ওই যে তোমাদের অভিজ্ঞতা যেভাবে করে বললেন যে 14 যদি থাকে বা এরকম, যেহেতু এইবার পরীক্ষা আশানুরূপ সবার হয় নাই ম্যাথের ক্ষেত্রে, তো একটু যদি খারাপও হয়, তোমাদের যদি কনফিডেন্স থাকে তোমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়াটা আমরা মনে করি যে বেশি বাস্তবসম্মত হবে। তো আমি হ্যাঁ, শুধু আরেকটা কথা বলতে আচ্ছা, ওকে। চাই। তা আমার যেটা তোমার পরামর্শ থাকবে সেটা হচ্ছে তোমাদের তো 17 তারিখ পরীক্ষা শেষ, রাইট? আর আমাদের ইঞ্জিনিয়ারিং বেচে ক্লাস স্টার্ট হবে কিন্তু সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। এই যে তুমি প্র্যাকটিক্যালের জন্য একটা সময় পাচ্ছ বা একটা মাঝখানে গ্যাপ পাচ্ছ, অবশ্যই অবশ্যই আমাদের ফেজ 1-এর ক্লাসগুলো তুমি শেষ করে ফেলো। আর ফেজ 1 আমরা এমন চ্যাপ্টারে রাখছি যেগুলো তুমি এইচএসসিতে একদম ফ্রিকোয়েন্টলি ওগুলো পড়ো, এইচএসসিতে পড়ো না বা বাদ দাও ওরকম কোনো চ্যাপ্টার কিন্তু আমরা ফেজ 1-এ রাখিনি। সো 30 তারিখের মধ্যেই ফেজ 1-এর সব ক্লাস শেষ করে ফেলো, যাতে তুমি সেপ্টেম্বরের শুরুতে প্রথম লাইভ ক্লাস থেকে আমাদের সাথে তুমি জয়েন হয়ে শুরু করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। দাদা চলে আসেন। তো এতক্ষণ আমরা সাবজেক্ট ওয়াইজ তোমাদেরকে বললাম যে আমরা সাবজেক্টে কিভাবে তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টে প্ল্যান করতেছি। তো আমি জানি ইতিমধ্যে তোমরা যারা যারা আমাদের ক্লাস পূর্বে করছো, এই যে 6 জন, এইবার ইঞ্জিনিয়ারিং প্যানেলে আমরা যে এই 6 জন আছি, আমরা তোমাদেরকে পড়াবো মানে এইটার কোয়ালিটি যে একটুও নড়চড় হবে না। এবং তোমাকে বুয়েট, টুয়েট, চুয়েট, কুয়েট বা আইইউটি, এমএসটি, বুটেক্স বা সাস্ট এই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে পৌঁছে দেওয়ার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে যতটুকু দরকার তার চাইতে বেশি বই কম হবে না, এইতটুকু কনফিডেন্স তোমাদের আছে যারা আমাদের আগে একবার হইলেও ক্লাস করছো। আর যারা ক্লাস করো নাই, তোমরাও তোমাদের পরিচিত ফ্রেন্ড সার্কেল বা বড় ভাইদের থেকে রিভিউ নিতে পারো, নিয়ে ভর্তি হতে পারো, কারণ এখনো সেকেন্ড ফেজে ক্লাস শুরুর সময় আছে। সেপ্টেম্বরের 3 তারিখ থেকে আমরা ক্লাস শুরু করবো, তবে দেরি করা উচিত হবে না অবশ্যই। তো আমি তো এতক্ষণ দাদা আমরা ক্লাস তো দেখাইলামই, তো এই ক্লাসের বাইরেও আমাদের এই যে ইঞ্জিনিয়ারিং ব্যাচে আসলে কি কি ফিচার থাকতেছে সেগুলো আমরা একটু আলোকপাত করব। তো আমি আবার দেখাই নিচ্ছি যে আমাদের এসিএস ইঞ্জিনিয়ারিং ব্যাচে এবার সেকেন্ড ফেজের ক্লাস কিন্তু 3 সেপ্টেম্বর থেকে শুরু হবে। তো আমাদের ক্লাস টাইম আমরা রুটিন একটু পরেই ডিটেল রুটিন দিয়ে দিব। সেকেন্ড ফেজের ফিজিক্সের রুটিন হচ্ছে সোম এবং বুধ, কেমিস্ট্রি রবি বৃহস্পতি এবং হায়ার ম্যাথ মঙ্গল শুক্র। ক্লাস টাইম রাত 9টায় একদম সুন্দর মতো ডিনার করে ক্লাস করতে বসে যাবা, একদম সুন্দর মতো, কোনো মিস্টিস নাই। তো এইবার কোর্স ফিচারগুলা অপূর্বদার কাছে যাবো। অপূর্বদা কোর্স ফিচারগুলা যদি একটু ওদেরকে ইলাবোরেট করেন। আমাদের যে ইঞ্জিনিয়ারিং ব্যাচ, এই ইঞ্জিনিয়ারিং ব্যাচে প্রথম যেটা সেটা হচ্ছে লাইভ ক্লাস। এটা তো বলার কিছু নাই যে লাইভে আমরা যে ক্লাসগুলো নিব, এই ক্লাসগুলো হচ্ছে তোমার মেইন জিনিস। তুমি ক্লাসগুলো করবা এবং ক্লাস করার পরে দেন প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিসের জন্য কি দরকার হয়, তুমি তো অবশ্যই মূল বই তো পড়ছো, তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার নিয়ে মূল বই পড়ছো। মূল বইয়ে বিশেষ করে কেতাব স্যারের বই, ফিজিক্সে তুমি যে বইটা ফলো করছো, এই বোর্ড বইয়ের ম্যাথগুলো তো করবা। এবার বইয়ের বাইরে তোমার যদি আরও কোনো কন্টেন্ট দরকার হয়, তার জন্য আমাদের প্র্যাকটিস শিট আছে, ক্লাস নোট আর প্র্যাকটিস শিট। সেটা তুমি প্রত্যেক ক্লাস শেষে তুমি প্র্যাকটিস শিট পেয়ে যাবা। এখানে দেখবা প্র্যাকটিস শিটে মোটামুটি তোমার ধরো বোর্ড বই একটা, এখন তোমার বাসায় তোমার বোর্ড বই কেনা আছে একটা, বোর্ড বই তো বাজারে আরও কয়েকটা আছে। তো সকল বোর্ড বইয়ের ম্যাথ এবং সকল কোশ্চেন ব্যাংকের ম্যাথ সব এক জায়গায় করে তুমি প্র্যাকটিস শিটে পেয়ে যাবা। অর্থাৎ ক্লাস করার পরে ক্লাসে যে ম্যাথগুলো করানো হবে ওইগুলাও আমি বলতেছি, গ্যারান্টি দিয়ে বলতেছি, ওইগুলাও এনাফ।
তারপরে তোমার নিজের প্র্যাকটিসের জন্য নিজের তো প্র্যাকটিস করতে হবে, নিজে প্র্যাকটিস না করে তো পরীক্ষার হলে গিয়ে কোনো লাভ নাই। তুমি শুধু ক্লাস করে গেছো, মানে মুভি দেখার মতো করে ক্লাস করে গেছো, হাতে প্র্যাকটিস করো নাই, পরীক্ষার হলে গিয়ে তুমি পাবা একটা আন্ডা, বুঝছো, কোনো লাভ হবে না। সুতরাং প্র্যাকটিস করতে হবে, এবং এই প্র্যাকটিসটা সাজায় গোছায় দেওয়ার জন্য প্র্যাকটিস প্রবলেমগুলা একেবারে টাইপ ওয়াইজ, যাতে একটা সূত্র একটা টাইপ পড়ার পরে টাইপ ওয়াইজ যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো তুমি একেবারে একটা কম্বো আকারে পেয়ে যাও, তার জন্য প্র্যাকটিস শিট থাকবে। ঠিক আছে, তো প্র্যাকটিস শিটটা করতে হবে। এরপরে এক্সাম এবং লিডার বোর্ড। আমাদের তো অনলাইনে আমরা পড়ানোর পরে অধ্যায় ভিত্তিক এক্সামগুলো নিব, সেই এক্সামগুলোতে তুমি ভালো রেজাল্ট করলে তো তুমি একেবারে মেগা এক্সামে যেভাবে আমাদের একাডেমিক সাইকেলগুলোতে পুরস্কার পাচ্ছ, সেই পুরস্কার তো পাবাই। এবার পুরস্কার তো আসলে মেইন জিনিস না, মেইন জিনিস হচ্ছে লিডার বোর্ডে তোমার অবস্থান। তুমি লিডার বোর্ডে যত উপরে থাকতে পারবা তোমার কনফিডেন্স তত বাড়বে। অনেকে যে কাজটা করো আমরা বিগত বছরগুলোতে দেখছি, তুমি ক্লাস করো, ঠিক আছে, বাসায় হয়তো প্র্যাকটিস করো, বাট পরীক্ষা ভীতির কারণে পরীক্ষা দাও না। বেশি বেশি পরীক্ষা দিতে হবে। পরীক্ষা যদি না দাও, নিজে যদি ধরো 10টা ম্যাথ নিয়ে আমি এখন পরীক্ষা দিব, নিজে পরীক্ষা দিব, এই পরীক্ষা দেওয়ার মানে মন মানসিকতা নিয়ে যদি তুমি ক্লাসে মানে না বসো, বাসায় যদি না বসো, তাহলে কিন্তু হবে না। তো এই কারণে একেবারে মনে করো যে সৎভাবে, যেহেতু অনলাইন এক্সাম, সৎভাবে নিজের পরীক্ষাগুলো দিতে হবে। তো পরীক্ষাগুলো থাকবে এবং এই পরীক্ষার তো লিডার বোর্ড তুমি দেখতে পারবা। আর গতবার থেকে আমরা এই ফিচারটা নতুন অ্যাড করছি, সেটা হচ্ছে কম্প্যাক্ট ক্লাস। অর্থাৎ লাইভে তো ধরো আমি তো জানি না তুমি মানে কতটুকু তোমার পড়াশোনা তুমি কতটুকু একাডেমিতে করছো, এটা তো আমি জানি না, বাট আমার টার্গেট থাকবে একটা স্টুডেন্ট সে একাডেমিতে একটু ফাঁকিবাজি করেও ধরো আসছে, কিন্তু এখন সে কামব্যাক দিতে চাই, তাহলে আমি কি করব, আমি ওর জন্য তো পড়াবো, তাহলে ওর জন্য আমি লাইভ ক্লাসে প্রত্যেকটা টাইপ, ধরো ও বুঝে না, আমি প্রত্যেকটা টাইপ ওকে যতটুকু ইঞ্জিনিয়ারিং ব্যাচে যতটুকু দরকার হয় আমি ওইভাবে ভেঙে বুঝাবো। তুমি যদি একাডেমিতে তুমি একটু মোটামুটি ফাঁকিবাজি করে এসে এখন যদি সিরিয়াস হও, ইঞ্জিনিয়ারিং ব্যাচের ক্লাস, আমাদের যে টিচার প্যানেল আছে সেই টিচার প্যানেলে ক্লাস করলে তোমার কোথাও কোনো কনফিউশন থাকবে না বা না বোঝার জায়গাটা থাকবে না, এইটুকু আমরা জোর দিয়ে বলতে পারি। এইবার তুমি মনে করো একাডেমিতে খুব ভালো পড়াশোনা করছো, তোমার ওইরকম ধরো যে খুব বেশি ঘাটতি নাই, তুমি কিছু কিছু অধ্যায় হয়তো ঘাটতি আছে, সেই অধ্যায়গুলো লাইভ ক্লাস করলা। কিন্তু তুমি যদি চাও যে আমার তো এই অধ্যায়টা, ধরো ভেক্টর অধ্যায়, এটা আমি খুবই ভালো পারি, ভেক্টর অধ্যায় আমার আর ক্লাস করতে হবে না, ভেক্টর অধ্যায় ধরো তুমি আমার একাডেমিক সাইকেলে ছিলা, ভেক্টর অধ্যায় তোমার খুব ভালোভাবে একাডেমিতে শেষ হয়ে গেছে, তাহলে তুমি যে কাজটা করতে পারো, তুমি এখানে এই যে কম্প্যাক্ট ক্লাসগুলো থাকবে, কম্প্যাক্ট মানে একেবারে ওই অধ্যায়ের কম্প্যাক্ট ভাবে প্রত্যেকটা টাইপ এবং ওই টাইপের 2-1টা করে ম্যাথ সবকিছু নিয়ে একেবারে কম্প্যাক্ট, মানে কম সময়ের মধ্যে বেশি কভার করে দেওয়ার কম্প্যাক্ট ক্লাস, এগুলো একেবারে প্রিমিয়াম ক্লাসগুলো, এগুলো অলরেডি দেওয়া হয়ে গেছে। সুতরাং তুমি যদি মনে করো যে কোনো চ্যাপ্টার, ধরো অনেক সময় কি হবে, তোমার অফলাইনে ধরো তুমি কোথাও আসো, অফলাইনে কোনো এক্সাম ব্যাচে অ্যাড আসো, ধরো অ্যাচিভে অ্যাড আসো, তো তোমার ওইখানে অ্যাচিভে ধরো পরীক্ষা দিতে হবে, তো অ্যাচিভের সাথে আমাদের রুটিনের মিল থাকবে, ওটা নিয়ে প্যারা হবে না, লাইভ ক্লাস হয়ে যাওয়ার পরে অ্যাচিভের পরীক্ষাটা হবে। তো যদি অন্য কোথাও ধরো অ্যাড থাকো যেখানে তোমার ধরো পরীক্ষা, এই অধ্যায়ের পরীক্ষা, এখন ওই অধ্যায়টা লাইভে আমরা ধরো এখনো ক্লাস নিই নাই, বা ওই অধ্যায়ের রুটিন, ওই অধ্যায়ের ক্লাসটা রুটিনে আমাদের পড়ে আছে, তো তাহলে কি করতে পারো, তুমি এখান থেকে কম্প্যাক্ট ক্লাসটা দেখে চলে গেলা, দেখে গিয়ে তুমি পরীক্ষা দিয়ে আসবা, এবং এটুকু বলতে পারি তোমার পরীক্ষাটা খুব ভালো হবে, কারণ কম্প্যাক্ট ক্লাস দেখে তুমি যদি প্র্যাকটিস করে যাও তোমার প্রিপারেশন ভালো হবে। তো এইগুলো হচ্ছে ফিচার ছিল। এবার অভি একটু তোমাদের দেখা দিচ্ছে কিভাবে এনরোল করে আমাদের ক্লাসগুলোতে ঢুকতে হবে। তো ঠিক আছে, আমি পরবর্তী স্লাইডে যাই। হাউ টু এনরোল, আমাদের কোর্সে কিভাবে ভর্তি হবা। তো যারা ইতিমধ্যে আমাদের কোনো সাইকেলে, এফআরবিতে বা কোনো কোর্সে ছিল, তোমরা জানো আমাদের কোর্সে কিভাবে ভর্তি হতে হয়। তবে যারা জানো না, তোমাদের জন্য আমি এলাবোরেটলি বলে দিচ্ছি যে আমাদের এই যে ইঞ্জিনিয়ারিং ব্যাচে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হওয়া, মানে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা কবে, 17 আগস্ট। তো 17 আগস্ট পর্যন্ত কিন্তু 1000 টাকা ডিসকাউন্ট কুপন চলতেছে। তোমরা দেখতেছো ডিসকাউন্ট কুপনটা হচ্ছে ENGG1000। এই ডিসকাউন্ট কুপনটা ইউজ করে তুমি 17 আগস্ট মানে কেমিস্ট্রি পরীক্ষা শেষ হওয়ার দিন পর্যন্ত 1000 টাকা ডিসকাউন্টে এনরোল করতে পারবা। তো 1000 টাকা ডিসকাউন্টে তুমি কিভাবে এনরোল করবে আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি, খেয়াল করে দেখো। তোমরা জাস্ট যে কোনো ব্রাউজারে গিয়ে লিখে সার্চ করলে হবে SCS ইঞ্জিনিয়ারিং প্রাইভেট ব্যাচ 2025, যে কোনো ব্রাউজারে, অথবা তুমি আগে ASG শপ লিখে সার্চ করলা, ASG শপ লিখে সার্চ করলে প্রথমেই তুমি আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচটা পেয়ে যাবা। তারপরে তুমি যদি ডেফিনেটলি সার্চ করতে চাও, যেটা লিখে সার্চ করবে, দেখো SCS ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রাইভেট ব্যাচ 2025, জাস্ট SCS ইঞ্জিনিয়ারিং ব্যাচ 2025 লিখলেই চলে আসবে। যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবা, একদম প্রথমে চলে আসবে। তো এখানে দেখতেই পাচ্ছ যে টিচার প্যানেল, এবং দেখো অলরেডি কিন্তু 5282 জন ভর্তি হয়ে গেছে। আমি একটু রিলোড দিয়ে দেখি তো, লাইভ চলাকালীন তো রিলোড দেওয়ার মধ্যে হয়তো অনেকে ভর্তি হয়ে গেছে। দেখো, হ্যাঁ 5299 জন কিন্তু ভর্তি হয়ে গেছে। তো এইখানে তোমরা ডাউনলোড ক্লাস রুটিন, এই ডাউনলোড ক্লাস রুটিনে ক্লিক করলে কিন্তু সেকেন্ড ফেজের রুটিনটা পেয়ে যাবা।
এবং এইখানে খেয়াল করে দেখো, এই যে 5,000 টাকা কোর্স ফিটা হচ্ছে 5,000 টাকা, তবে এই যে ENGG1000 এই ডিসকাউন্ট কুপনটা তুমি যদি এনরোল করার সময় লগ ইন করার পরে তুমি ইমেইল, অথবা আমরা ইমেইল দিয়ে সাজেস্ট করি, ফোন নাম্বার দিয়ে লগ ইন করার চাইতে ইমেইল দিয়ে লগ ইন করার পরে যদি এই কুপন কোডটা ইউজ করো, দেখবা এই 5,000 টাকা কমে 4,000 টাকা হয়ে গেছে। তো এই কুপনটা ইউজ করে তুমি 4,000 টাকায় আমাদের SES ইঞ্জিনিয়ারিং প্রাইভেট ব্যাচ 2025-এ এনরোল করতে পারবা। এবং এই যে এখানে যদি ক্লিক করো ডাউনলোড ক্লাস রুটিন, আচ্ছা আমি লগ ইন না করি দাদা, লগ ইন ওরা করে নিবে না, তোমরা জানো ফোন দিয়ে, মোবাইল ফোন দিয়ে, মানে নাম্বার দিয়ে অথবা ইমেল দিয়ে, অবশ্যই ইমেল দিয়ে করবা তাহলে সুবিধা। তো ডাউনলোড ক্লাস রুটিনে ক্লিক করলে দেখবা এই যে আমাদের সেকেন্ড ফেজের রুটিন পুরাটা। দেখো আমরা ফার্স্ট ফেজে কোন কোন অধ্যায় শেষ করে ফেলছি, এখানে লেখা আছে যে ফেজ 1 দেখো ভেক্টর, নিউটন বলবিদ্যা, ফিজিক্স, এই দুটো অধ্যায় অলরেডি পড়ানো শেষ। এই ক্লাসগুলো তোমরা ওয়েবসাইটে একদম সাজানো গুছানো আকারে পেয়ে যাবা। কেমিস্ট্রিতে গুণগত রসায়ন, তড়িৎ রসায়ন শেষ। আর হায়ার ম্যাথে ম্যাট্রিক্স নিয়োগ, সরলরেখা, জটিল সংখ্যা, এইগুলো আমরা ফেজ 1-এ কমপ্লিট করছি। আর এই যে ফেজ 2 এর ক্লাস দেখো 3 সেপ্টেম্বর বুধবার, এই যে বাংলা বিহার উড়িষ্যার শেষ সম্রাট অপূর্ব দাদা নিউটনীয় বলবিদ্যার কৌণিক অংশ, নিউটনীয় বলবিদ্যার কৌণিক অংশ দিয়ে কিন্তু ফেজ 2 এর ক্লাস শুরু হবে। তারপরে তোমাদের খেয়াল করে দেখো যে তোমাদের তারপরে হিমেল ভাইয়া শুরু করবে মৌলের পর্যাবৃত্তিক ধর্ম দিয়ে, আর আমি শুরু করব বহুপদী ও বহুপদী সমীকরণ, এই অধ্যায় দিয়ে তোমাদের ফেজ 2 এর ক্লাস। তো এরপরে আমরা চলে যাব, এরপরে কি আছে, তো কিভাবে এনরোল করতে হবে, হাউ টু এনরোল, এটা অবশ্যই তোমরা জানো। জাস্ট SES ইঞ্জিনিয়ারিং ব্যাচ 2025 লিখে যে কোনো ব্রাউজারে সার্চ করো, পেয়ে যাবা। এই ডিসকাউন্ট কুপনটা অবশ্যই অ্যাপ্লাই করে তারপরে কোর্সটা কিনবা, তাহলে কিন্তু 1,000 টাকা ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবা। তারপরে দেখতেই পাচ্ছ আমাদের SCS এর যে ইঞ্জিনিয়ারিং ডেডিকেটেড বইগুলা, ভাই আপনাদের ক্লাস করব, ক্লাসের জন্য এনাফ, ঠিক আছে। একটা বই আমি HSC তে পড়ছি, ওই বইটা ভালো মতো পড়বো, ঠিক আছে। এরপরে যদি আমি কোনো বই থেকে আরো একটু ভালোভাবে নিজেকে ঝালাই করে নিতে চাই, তাহলে কি করব, তাহলে আমাদের SCS এর ইঞ্জিনিয়ারিং সিরিজের বইগুলা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, 3 দুগুণে 6টা বই, ফার্স্ট পেপারে 2 একটা, সেকেন্ড পেপারে একটা করে, টোটাল 6টা বই। এই 6টা বই তোমরা যদি কালেক্ট করো মাত্র 2250 টাকায় তোমরা রম্বস পাবলিকেশনের ওয়েবসাইট থেকে এই 6টা বই কালেক্ট করতে পারবা। তো এই 6টা বইয়ে কি কি আছে আমি বলি। প্রত্যেকটা বইয়ে টপিক ওয়াইজ শুরুতে ওই টপিকের প্রয়োজনীয় বেসিক আলোচনা, সূত্রাবলী, যতটুকু দরকার ততটুকু। এরপরে ওই টাইপের আন্ডারে বিগত বছরগুলোতে এই বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট, IUTM, STBUTEX, মানে সবগুলো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় আসা MCQ প্রশ্ন এবং রিটেন প্রশ্ন। তোমরা জানো এখন এই বুয়েট, রুয়েট, চুয়েট করে আগে MCQ পরীক্ষা হয় প্রিলি, তারপরে রিটেন হয়। তো একই সাথে একটা টাইপে MCQ প্রিপারেশন এবং রিটেন প্রিপারেশন দুইটা নিয়ে খুবই জরুরি। তো প্রত্যেকটা টপিকে শুরুতে ওই টপিকের পর্যাপ্ত বেসিক জিনিসপত্র বা কনসেপ্ট এবং প্রয়োজনে MCQ প্রশ্ন, বিগত বছরে পরীক্ষাগুলোতে আসা রিটেন প্রশ্ন, এবং এর বাইরেও এক্সট্রা প্র্যাকটিস প্রবলেম, খুবই চমৎকার বাছাইকৃত প্র্যাকটিস প্রবলেম। যে প্র্যাকটিসগুলো তুমি যদি প্র্যাকটিস প্রবলেমগুলো তুমি নিজে প্র্যাকটিস করো, তাহলে এই যে আমরা বারবার বলতেছি যে আমাদের ক্লাসের বাইরে সবচেয়ে বেশি যেটা দরকার তোমার নিজের প্র্যাকটিস, ওই প্র্যাকটিসটা কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। তো বইগুলো তোমরা কোথায় পাবা, রম্বস পাবলিকেশন ওয়েবসাইটে। আমি যদি একটু দেখাই, তোমরা যে কোনো ব্রাউজারে জাস্ট রম্বস পাবলিকেশন লিখে সার্চ করবা, যে কোনো ব্রাউজারে যদি কই চলে গেলাম, আচ্ছা, যে কোনো ব্রাউজারে যদি তোমরা রম্বস পাবলিকেশন লিখে সার্চ করো, আমি একটু দেখাই দিচ্ছি। রম্বস পাবলিকেশন, এই যে জাস্ট যে কোনো ব্রাউজারে গিয়ে জাস্ট রম্বস পাবলিকেশন লিখে সার্চ করবা, বাংলায় লিখে সার্চ করলেও পেয়ে যাবা, ইংলিশে লিখে সার্চ করলেও পেয়ে যাবা। তো এখানে শুরুতেই দেখো এই যে একটু নিচে গেলে এই যে ইঞ্জিনিয়ারিং সিরিজের বইগুলা, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের বইসমূহ, জাস্ট এখানে গেলেই তুমি এই যে প্রথমে ফুল সেট বই 2250 টাকা। তারপরে কেউ যদি চাও যে আমি শুধু ফিজিক্সে 2টা বই অর্ডার করতে চাই, অথবা কেমিস্ট্রি 2টা বই, অথবা ম্যাথের 2টা বই অর্ডার করতে চাই, সেটাও পসিবল, এবং আমাদের আর্কিটেকচারের বইটা অর্ডার করা পসিবল। তবে আমি সাজেস্ট করবো যে অবশ্যই তোমরা ফুল সেট বইগুলো অর্ডার করবা। তো আমরা মোটামুটি তোমাদেরকে এই জিনিসটা বলে দিলাম যে ভাইয়া আমাদের অনলাইনে আমরা পর্যাপ্ত সংখ্যক এক্সাম নিব, একদম কোয়ালিটিফুল স্ট্যান্ডার্ড প্রশ্নে। আমাদের এখানে প্র্যাকটিস শুরু থাকবে। তারপরে তোমার কাছে নিজে বাসায় প্র্যাকটিস করা। তুমি যে কোনো একটা বই থেকে, যে বইটা তুমি HSC তে ভালো মতো ফলো করছো, অবশ্যই ভালো মতো সবকটাই প্র্যাকটিস করবা। পসিবল হলে যদি একাডেমিকে তুমি একটা খুব ভালো মতো পড়ে ফেলে থাকো, তাহলে আরেকটা সেকেন্ড বই থেকেও প্র্যাকটিস করবা। তারপরে আমাদের এই বইগুলো কালেক্ট করে প্র্যাকটিস করবা, কারণ নিজে প্র্যাকটিস করা কোনো বিকল্প নাই। তুমি নিজে যদি ভালো মতো প্র্যাকটিস না করো, তাহলে তোমাকে চান্স পাওয়ানো ভাই ঠেলাইয়া ধাক্কাইয়া সম্ভব না। আমাদের ইফোর্ট যদি 20% হয়, তোমাদের ইফোর্ট 80% হইতে হবে। আমরা তো ধরো আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে প্রতিবার 12-13 হাজার স্টুডেন্ট থাকে, তো 12-13 হাজার তো সিটি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা নাই। তো সবাইও যদি আমাদের ক্লাস করে, তাও কিন্তু সবাই চান্স পাবে না। তো পার্থক্যটা কোথায় হবে, ওই যে 80% ভাই। আমরা তোমাকে 20% পুশ দিয়ে দিব, তোমাকে রাস্তা দেখাই দিব, আর বাকি রাস্তাটা 80% তোমার নিজে পরিশ্রম করে পৌঁছাইতে হবে। তো এই রাস্তার মধ্যে অনেকেই 1 মাস পরে হাল ছেড়ে দিবে, অনেকে 2 মাস পরে হাল ছেড়ে দিবে, অনেকে মেডিকেল ভর্তি পরীক্ষার আগে পাথ চেঞ্জ করে ফেলবে, অনেকে মনে করে যে অন্যান্য দিকের কারণে আর শেষ পর্যন্ত লেগে থাকবে না। তো
তো তুমি যদি আমরা যে 20% তোমাকে দেখাই দিব, আমরা একদম এক্স্যাক্টলি কোন ওয়েতে হাঁটতে হবে তোমাকে দেখাই দিব, এরপরে যদি এই 3-4 মাস তুমি খালি পরিশ্রম করে যাও, আমাদের দেখানো পথে হাঁটো, ওই বাকি 80% তোমার নিজে যেটা দায়িত্ব এটা পালন করো, আমি ডেফিনেটলি বলতে পারি তুমি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় একটা সিট বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, আইইউটি, এমএসটি, বুটেক্স বা সাস্ট বা ঢাকা ইউনিভার্সিটিতেও তুমি একটা সিট অবশ্যই ভালো পজিশনে ক্যারি করতে পারবা। তো এরপরে আমাদের পটেনশিয়াল বুয়েটিয়ান অফলাইন এক্সাম, যেই পরীক্ষাটার মাধ্যমে আমরা বলি যে প্রত্যেকবার এই পটেনশিয়াল বুয়েটিয়ানে যে ফার্স্ট হয় সে দেখা যায় সে ঢাবিতে ফার্স্ট হয় বা বুয়েটে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, মানে এরকম থাকে যে পটেনশিয়াল বুয়েটিয়ানের যে র্যাঙ্কটা টপ 10-এ যারা থাকে বা টপ 100-এ এদের বুয়েটে র্যাঙ্ক বা ঢাকা ইউনিভার্সিটিতে র্যাঙ্ক বা রুয়েট, চুয়েট, কুয়েটে র্যাঙ্ক ওই আশেপাশেই থাকে। তো এই যে পটেনশিয়াল বুয়েটিয়ান এক্সামটা তোমরা দেখতেই পাচ্ছ 6 সেপ্টেম্বর শনিবার আমাদের অ্যাচিভের 15টা ব্রাঞ্চে, সারা দেশে আমাদের অ্যাচিভের যে 15টা ব্রাঞ্চ আছে এই 15টা ব্রাঞ্চে এই যে পটেনশিয়াল বুয়েটিয়ান অফলাইন এক্সাম একদম বুয়েট স্ট্যান্ডার্ড রিটেন 40টা প্রশ্ন থাকবে 2 ঘন্টা সময়। তোমরা জানো বুয়েটে হায়ার ম্যাথ থেকে 14টা রিটেন, ফিজিক্সে 13টা, কেমিস্ট্রিতে 13টা, টোটাল 40টা প্রশ্ন থাকে 2 ঘন্টা সময়। একদম বুয়েট রিটেন স্টাইলে এই পটেনশিয়াল বুয়েটিয়ান পরীক্ষাটা হবে আমাদের অ্যাচিভের সবগুলো ব্রাঞ্চে একযোগে 6 সেপ্টেম্বর শনিবার। তো এইটার রেজিস্ট্রেশন লিঙ্ক আমরা কমেন্টে দিয়ে দিব এবং আমাদের যতগুলা গ্রুপ আছে সবগুলো গ্রুপে তোমরা আগামী 17 তারিখ তো তোমাদের কেমিস্ট্রি পরীক্ষা, 17 তারিখের আগে পরে সবগুলো গ্রুপে তোমরা এই রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবা। আমরা এখনই কিন্তু পিন কমেন্টে দিয়ে দিচ্ছি, এই লাইভের কমেন্টেও কিন্তু তোমরা এই পটেনশিয়াল বুয়েটিয়ান পরীক্ষার রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবা। তো সবাই অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে, কিন্তু রেজিস্ট্রেশন না করে পরীক্ষা হলে চলে আসলে কিন্তু পরীক্ষা দিতে পারবা না, কারণ সিট কিন্তু লিমিটেড। ভাই অ্যাচিভে পরীক্ষা ধরো প্রত্যেকটা ব্রাঞ্চে একটা সিটের নির্দিষ্ট লিমিট আছে, তো ওই ব্রাঞ্চে এর চাইতে বেশি সংখ্যক চাইলেও কিন্তু পরীক্ষায় বসতে পারবা না। তো কেউ যদি এরকম ভাবো যে ভাইয়া আমি ডিরেক্ট পরীক্ষা দিন পরীক্ষা হলে চলে যাব, আমরা কিন্তু চাইলেও নিজেদের ইচ্ছা থাকা সত্ত্বেও তোমাকে পরীক্ষা দিতে অ্যালাউ করতে পারবো না। তো সবাই অবশ্যই এই যে রেজিস্ট্রেশন লিঙ্কটা দেওয়া আছে কমেন্টে রেজিস্ট্রেশন করে ফেলো। রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট 25 তারিখ পর্যন্ত থাকবে, তবে তুমি 25 তারিখের জন্য ওয়েট করবে না, 25 তারিখ কিন্তু রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাবে। আমি তোমাদেরকে বলবো যে এখনই যারা দেখতেছো এখনই রেজিস্ট্রেশন করে ফেলো, আর যারা পরবর্তী রেজিস্ট্রেশন করবা মাস্ট কেমিস্ট্রি পরীক্ষার পরের দিনই অ্যাটলিস্ট 20 তারিখের মধ্যে অবশ্যই তোমার নিকটস্থ ব্রাঞ্চ উল্লেখ করে যে তুমি কোন ব্রাঞ্চে পরীক্ষা দিতে চাও, কয়টায় পরীক্ষা দিতে চাও উল্লেখ করে অবশ্যই রেজিস্ট্রেশন করে ফেলবা। তো যে কোনো প্রয়োজনে তোমরা অনেক সময় ভর্তি হইতে গিয়ে প্রবলেম ফেস করো, যে কোনো ব্যাপারে মানে ভর্তি হওয়া থেকে শুরু করে ওয়েবসাইটে ক্লাস করা বা যে কোনো ব্যাপারে যদি কোনো প্রবলেম ফেস করো এসএসসি ইঞ্জিনিয়ারিং ব্যাচে, অবশ্যই এই নাম্বারটাতে কল দিবা। এই নাম্বারটাতে কল দিয়ে তুমি সারা দিনের যে কোনো সময়, কেউ আবার রাত 12টা 1টার সময় ফোন দিও না, যে বিজনেস টাইম বা ওয়ার্কিং টাইম এই টাইমের মধ্যে তুমি ফোন দিলে মোটামুটি সকাল 9টা থেকে রাত 9টা-10টা পর্যন্ত তুমি পাবা। তো এই টাইমে অবশ্যই ফোন দিয়ে তুমি যে কোনো প্রবলেম জানাইতে পারো, তোমাদের ভাইয়ারা তোমাদের প্রবলেমগুলো সলভ করে দিবে। তো দেখতেই পাচ্ছ থ্যাংক ইউ এনরোল নাও, এরপরে কি কিছু আছে না, এরপরে কিছু নাই। তো সবাই আরেকবার চলে আসেন আমাদের ইঞ্জিনিয়ারিং প্যানেলের যে টিচার প্যানেল 6 জন, আমরা 6 জন মিলে আরেকবার তোমাদেরকে একটা বিদায় দিয়ে দিচ্ছি। তো তোমাদের 17 তারিখ কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা। তো কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষা কেমন হয়েছে এটা তো তোমরা নিজেরা ভালো মতোই জানো। যদি আশানুরূপ না হয়ে থাকে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা দিয়ে অবশ্যই, আমরা যে এতক্ষণ ধরে বলতেছি 3টার মধ্যে 2টাতে এ প্লাস, আসলে একটা পরীক্ষাতে এখনো বাকি। তো এইটা তো যদি ফার্স্ট পেপার পরীক্ষাটা একটু খারাপ হয়ে থাকে, তোমাদের হিমেল ভাইয়ার ক্লাস, পাওলি ভাইয়ের ক্লাস বা তোমার প্রয়োজনে যত কন্টেন্ট দরকার সবকিছু কিন্তু এই ভাইয়াদেরই অ্যাভেলেবল। তো তুমি যদি আগামী 3টা দিন 14, 15, 16 এই 3টা দিন একটু ভালো মতো নিজের বেস্ট রিপোর্টটা দাও, তাইলে কিন্তু এ প্লাসের সংখ্যা একটা সাবজেক্টে বেড়ে যাওয়ার এখনো তোমার হাতে কি আছে, সুযোগ আছে। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মধ্যে এখনো একটা সাবজেক্টে এ প্লাস পাওয়ার, মানে যদি সেটা 4 পাওয়ার প্রবাবিলিটি থাকে সেটাকেও 5 বাড়ানোর সুযোগ আছে। এই 3টা দিন কাজে লাগাও। আর ওভারঅল গাইডলাইন তো আমরা দিলামই। এরপরে ইঞ্জিনিয়ারিং ব্যাচে তোমাদের সাথে দেখা হবে ভাইয়া। আমরা সব সময় এটা আমরা এনশিওর করি যে ইঞ্জিনিয়ারিং ব্যাচে আমরা যে টিচার প্যানেল ক্লাস নেই, আমাদের প্রতি বছর আমরা ওয়েটই করি এই টাইমটার জন্য যে এই 3টা বছর মানে পুরা বছর এই 3টা মাস আমরা ইঞ্জিনিয়ারিং ব্যাচে ক্লাস নিব, এবং এইটাই হচ্ছে আমাদের ধরো যে খেলা দেখানো বা নিজের যোগ্যতা প্রদর্শন বা তোমাদেরকে রেডি করার একদম মোক্ষম সময় বলো। তো এই সিজনটা ধরে মনে করো যে একদম ফুটবল সিজন চলে না, যে পুরা 6 মাস এই ফুটবল সিজন, তারপরে 6 মাস ক্রিকেট সিজন। তো এইরকম এটা ধরো আমাদের জন্য এসএস সিরিজ, একদম অস্ট্রেলিয়া ইংল্যান্ড যে সিরিজ, এই এসএস সিরিজ আমরা এই ইঞ্জিনিয়ারিং ব্যাচটাকে মনে করি। তো এইখানে আমরা টেস্ট খেলবো ভাই নিজের বেস্টটা দিয়ে, ফিটনেস থেকে পড়ানো কোয়ালিটি থেকে এক্সাম থেকে প্র্যাকটিস শিট থেকে শুরু করে যতটুকু দরকার সর্বোচ্চটা আমাদের থেকে থাকবে। আমরা জাস্ট তোমাদের থেকে তোমাদের সর্বোচ্চটা চাই। যদি আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে আমাদের ক্লাসগুলো করে জাস্ট নিজে বাসায় প্র্যাকটিস করো, তোমার ইঞ্জিনিয়ারিং এর চান্স হবেই। বুয়েটে না হোক রুয়েটে হবে, রুয়েটে না চুয়েটে, কুয়েটে, আইইউটি, এমএসটি, বুটেক্স, সাস, ঢাবি, তোমার একটাতে না একটাতে চান্স হবেই, তোমার বাকিগুলোতে যাওয়া লাগবে না, এইগুলোর মধ্যেই তোমার চান্স হয়ে যাবে। এতটুকু কনফিডেন্স আমাদের মধ্যে আছে।
তুমি খালি আমাদের কথা শুনে আমাদের ব্যাচে থাইকে আমাদের ক্লাসগুলো করো, আমাদের এখানে এক্সামগুলো দাও, আমাদের প্র্যাকটিসগুলো সলভ করো, আমাদের বইগুলোতে প্র্যাকটিস করো, আর কিছু লাগবে না। আর কেউ কিছু বলবেন? আর আরেকটা কথা, একটু লাস্ট আরেকটা কথা বলি। ধরো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের প্রস্তুতি নেয় এরকম স্টুডেন্ট ধরো সর্বসাকুল্যে 15 থেকে 16,000, 15 থেকে 16,000 স্টুডেন্ট আসলে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেয়। এবার এর মধ্যে ধরো একেবারে ডেডিকেটেড ইঞ্জিনিয়ারিং একেবারে লাস্ট পর্যন্ত ধরো লেগে থাকে, আমার মতে সেটা 6 থেকে 7,000 স্টুডেন্ট। এরা মোটামুটি 50% আর কি এটা লাস্ট পর্যন্ত লেগে থাকতে পারে। এর আগেই কিন্তু অনেকে মনে করে যে হাল ছেড়ে দেয়। তো তোমার যেটা করা দরকার সেটা হচ্ছে লাস্ট পর্যন্ত লেগে থাকা দরকার। তো এই 6 থেকে 7,000 যদি লাস্ট পর্যন্ত লেগে থাকে, এইবার তুমি ইঞ্জিনিয়ারিং 4টা, তারপরে বুটেক্স, আইইউটি, মিস্ট, সাস্ট, এগুলা সব কিছু এক জায়গায় করে তুমি এবার একটু সিট সংখ্যা দেখো। এর মধ্যে তুমি ঢাকা ইউনিভার্সিটি মানে ক ইউনিট এটাও ঢুকাইতে পারো। এবার সবগুলো সিট একত্রিত করে দেখো, 6,000 ক্রস করে গেছে, তাহলে 9,000 হয়ে যাবে। তার মানে তুমি যদি লেগে থাকতে পারো ভাই, তাহলে তোমার যে কোনো একটাতে না একটাতে হবে। বুয়েট না হলে কুয়েটে হবে, কুয়েট না হলে রুয়েটে হবে, রুয়েট না হলে চুয়েট, চুয়েট না হলে আইইউটি, বুটেক্স, মিস্ট, কোথাও না কোথাও এক জায়গা হবে। আবার দেখা যাবে অনেক স্টুডেন্ট দেখবা মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটেও চান্স পেয়ে গেছো, মানে একটা সিট দখল করে ফেলছো। তো এই কারণে তুমি শেষ পর্যন্ত লেগে থাকো, আর কন্টেন্টের দিক দিয়ে আমরা ফুল সাপোর্ট দিচ্ছি। তো আর কেউ কিছু বলবে? শেষ। তো ঠিক আছে, আমরা এখানেই আজকের লাইভটা শেষ করতেছি। ইঞ্জিনিয়ারিং ব্যাচের ফেজ 2 এর ক্লাস সেপ্টেম্বরের 3 তারিখ থেকে শুরু হবে। তো যারা যুক্ত হওনি, আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, আমাদের যে ডিসকাউন্ট কুপনের মেয়াদ কিন্তু এই 17 আগস্ট শেষ হয়ে যাবে। তো অবশ্যই 17 আগস্টের মধ্যে ভর্তি হলে তোমরা 4,000 ভর্তি হতে পারবা। আর আমাদের ক্লাস 3 সেপ্টেম্বর। সবার সাথে লাইভে দেখা হচ্ছে। টাটা।